রহস্য ও উচ্চারণ দিয়ে নির্মিত। হ্যালো লিসেনার, ভয়ের জগতে সবাইকে স্বাগতম। আজকের গল্পটি পাঠিয়েছেন গালি বাবরার। লেখকের ফেসবুক পেজ আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স দেওয়া আছে, সবাই প্লিজ ফলো করে দিবেন। আর কণ্ঠে আছে আমি ইফতি, পরিবেশনার দায়িত্বে আছেন শামীম ইকবাল। তো চলুন আর দেরি না করে সোজা গল্পে যাওয়া যাক। আমাদের কবরস্থানের লাশগুলো উল্টো করে দাফন করা হয়, বুক নিচে এবং পিঠ উপরে দিয়ে উত্তর দক্ষিণ করে শায়িত করা হয়। তারপর লাশের পিঠের উপরে জবা ফুল রেখে মাটি চাপা দিয়ে দেয়া হয়। ঘড়ির কাঁটা তখন রাত 2টা ছুঁই ছুঁই। 4 জন ধূসর রঙের চাদর পরিহিত লোক একটা লাশের খাটিয়া কাঁধে নিয়ে মাটির রাস্তা ধরে হাঁটছে এবং গুনগুন করে কিছু একটা জপ করছে। তারা কি জপ করছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাদের থেকে কয়েক কদম পেছনে এক যুবক জবা ফুল হাতে খাটিয়া অনুসরণ করে ভাঙা ভাঙা পায়ে হেঁটে চলেছে। হাঁটতে তারা এক বিশাল কবরস্থানের সামনে গিয়ে থামল। হালকা আলো আধারিতে যত দূর চোখ যায় শুধু কবরস্থানের নাম ফলক দেখা যায়। প্রবেশ গেটে খোদাই করে লেখা আছে তিতাসনগর গণকবরস্থান। ধূসর রঙের চাদর পরিহিত 4 জন খাটিয়া কাঁধে নিয়ে কবরস্থানে প্রবেশ করল। পেছনে থাকা জবা ফুল হাতে যুবকটাও গেটের সামনে এসে থেমে গেল। কোন এক অদৃশ্য শক্তি তাকে কবরস্থানে প্রবেশ করতে বাধা প্রদান করছে। খাটিয়া বহন করা 4 জন একসাথে পেছনে তাকালো যুবকের দিকে এবং সম্মিলিত কণ্ঠে বলল, বাবা আগে দিয়ে প্রবেশ করো। যুবকটি ঠিক তাই করল। বাবা আগে দিয়ে কবরস্থানে প্রবেশ করে খাটিয়ার পাশে এসে দাঁড়ালো। কিছুটা দূরেই একটা কবর করে রাখা হয়েছে। লাশের খাটিয়া সেই কবরের পাশে নিয়ে রাখা হলো। 2 জন লাফ দিয়ে কবরে নেমে পড়ল। বাকি 2 জন ওই যুবকের দিকে রহস্যময় হাসি দিয়ে তাকিয়ে রইল। এতক্ষণ পর যুবকের কণ্ঠস্বর শোনা গেল, এখানে লাশ দাফন করার নিয়ম কি? তখন কবরে নামা একজন ভারী কণ্ঠ উপরোক্ত কথাগুলো বলছিল। সবটা শুনে যুবক জিজ্ঞাসা করল, কি অদ্ভুত নিয়ম আপনাদের, এই নিয়মের রহস্য কি? যুবকের প্রশ্নের জবাব না দিয়ে উপরে থাকা 2 জন খাটিয়া থেকে সাদা কাফনে মোড়ানো একটা লাশ উঠিয়ে কবরে নামিয়ে দিল 2 জনের কাছে। তারা লাশটাকে উপর করে শুইয়ে দিয়ে হাত বাড়িয়ে জবা ফুল চাইল যুবকের কাছে। যুবক জবা ফুলটা নাকের কাছে নিয়ে একটু ঘ্রাণ শুকে একজনের হাতে দিয়ে বলল, লাশ দাফন করার আগে শেষবারের মতো তার মুখটা একবার খুলতে হয়। এটা শুনে কবরে নামা ওই 2 জনে এক অপরের দিকে তাকিয়ে উঠে এলো কবর থেকে। যুবককে বলা হলো, তাহলে তাকে শেষবারের মতো পৃথিবী দেখানোর দায়িত্বটা তুমি নাও। যুবক কোনো দ্বিমত না করে আস্তে আস্তে গিয়ে কবরে নেমে পড়ল। তখনই দূরে কোথাও থেকে খ্যাক শিয়ালের ডাক ভেসে আসলো। হঠাৎ করেই চারিদিকে কুয়াশায় ছেয়ে যেতে লাগলো। কবরে থাকা যুবক সেদিকে পাত্তা না দিয়ে লাশটা সোজা করে মাথার কাছের কাফনের গিটটা খুলে দিল। একটা দমকা বাতাসে মুখের উপর থেকে কাপড়টা সরে গেল। লাশের মুখ দেখে যুবক ভয়ে আতকে উঠে পেছনের দিকে পড়ে গেল আর চিৎকার করে বলল, এটা তো আমি বলেই লাশ ধাপ করে চোখ মেলে তাকালো। কবরের উপরে থাকা 4 জন সেই অস্পষ্ট পাঠ জপতে জপতে মাটি ফেলতে লাগলো কবরে। যুবক চিৎকার করে সাহায্য চেয়ে কবর থেকে উঠে আসার চেষ্টা করছে। তখনই লাশটা যুবকের পা ধরে ফেললো খপ করে আর ভয়ানকভাবে হাসতে হাসতে বলতে লাগলো, এটাই তোর ভবিষ্যৎ। যুবক ভয়ে ক্লান্ত হয়ে প্রাণপণে চেষ্টা করছে কবর থেকে উঠে আসার জন্য, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গিয়েছে। ধীরে ধীরে মাটি চাপা মাথা পর্যন্ত চলে আসলো। তারা 4 জন উপর থেকে মাটি ফেলেই যাচ্ছে। যুবকের নাক মুখ মাটি দিয়ে চাপা পড়ে গেল, শুধু এক হাত বাইরে বেরিয়ে আছে আর হালকা নড়ছে। হঠাৎ কোন এক অদৃশ্য শক্তি যুবকের হাত ধরে হ্যাচকা টানে কবর থেকে উঠিয়ে নিয়ে আসলো। এর সাথেই চিৎকার করে ঘুম ভেঙে গেল তার। জোরে জোরে শ্বাস নিতে নিতে শরীর হাতিয়ে দেখছিল, ঘেমে নেয়ে পুরো শরীর একাকার। তখনই চোখে পড়ল বিছানায় গুঁড়ো মাটি ছিটিয়ে আছে। মাথা ঝাড়া দিতেই মাটির গুঁড়ো পড়ছে। ভয় চোখজোড়া যেন বেরিয়ে আসবে কুটুরি থেকে। আর এই ভয় পাওয়া যুবক হচ্ছে আমাদের গল্পের নায়ক জাইম আহমেদ। পেশা একজন MBBS ডাক্তার। বাবা নেই, মাকে নিয়ে 2 রুমের এক ফ্ল্যাট বাসায় 4 তলায় ভাড়া থাকে। জাইম চিৎকার করে মা বলে ডাক দিল,
পাশের রুম থেকে তাড়াহুড়া করে দৌড়ে আসলো মা হালিমা বেগম। এসে দেখল জাইম ঘামে ভেজা শরীরে গুটি সুটি মেরে বসে আছে খাটের ওপর। হামিদা বেগম তাড়াতাড়ি গিয়ে জাইমকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাপ? কি হয়েছে তোর? এমন করছিস কেন? জাইম ভয় পেয়ে কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, মা, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, কিন্তু সেটা স্বপ্ন ছিল না। দেখো, আমার বিছানায় মাটি পড়ে আছে। এটা বলতেই হালিমা বেগম খুব শান্ত একটা হাসির সঙ্গে বলল, বিছানা কোথায়? তুই তো কবরে। জাইম আতকুটল এটা শুনে ধীরে ধীরে মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে দেখল জাইম সেই নিজেই লাশকেই জড়িয়ে ধরে আছে মা মনে করে। এটা দেখে জাইম ভয়ের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না, শুধু গঙ্গানির আওয়াজ বের হচ্ছে। হঠাৎ লাশটা জাইমের গলা চেপে ধরে ভয়ানকভাবে বলতে লাগলো, নিজের ভবিষ্যৎ থেকে পালাতে পারবি না। এর সাথে চারিদিকে মেঘের মতো কুয়াশায় ছেয়ে যেতে লাগলো। জাইম চেষ্টা করছে লাশের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই পারছে না। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে, চোখগুলোতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, গলার রগগুলো জেগে উঠেছে। জাইম শেষ চেষ্টা হিসেবে কোনোরকম মুখ দিয়ে আল্লাহর শব্দটা উচ্চারণ করতে সক্ষম হলো। তখনই ধরফর করে ঘুম থেকে উঠে গেল মায়ের ডাকে। জাইম, কিরে এমন করছিস কেন ঘুমের মাঝে? ওঠ বাবা। জাইম চোখ মেলে তাকিয়ে সামনে মাকে দেখে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল ভয়ে। স্বপ্নের মাঝে ঘুম ভেঙে আবার স্বপ্ন দেখার বিষয়টা জাইম কিছুতেই মেলাতে পারছে না। হালিমা বেগম জাইমের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, আবার সে স্বপ্ন? জাইম ধীর গলায় বলল, আজকে যা হয়েছে তা আগে কখনো হয়নি। এই স্বপ্ন কখনো আমার পিছু ছাড়বে না মা। হালিমা বেগম কিছু দোয়া পড়ে জাইমের মাথায় ফু দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখ, উনি সমস্যা দেয় আবার উনি সমাধান দেয়। আমাদের কাজ ধৈর্য ধরে ওনার ফয়সালার উপর অটুট থাকা। জাইম বাচ্চা ছেলেদের মতো মায়ের কোলে মাথা রেখে বলল, কত ভালো হতো যদি আমাদের জীবনটা উল্টো শুরু হতো। আমরা বুড়ো হয়ে জন্ম নিতাম আর আরাম করতাম, তারপর যুবক হতাম, কাজ করতাম, স্ত্রী সন্তানের সাথে সময় কাটাতাম, এরপর শৈশবে বন্ধুদের সাথে খেলাধুলায় মেতে থাকতাম, সবশেষে ছোট্ট শিশু হয়ে মায়ের কোলে চির নিদ্রায় চলে যেতাম। হালিমা বেগম জাইমের কপালে চুমু দিয়ে বলল, মৃত্যুর কথাবার্তা আমার সামনে বলবি না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমার বাকি বয়সটা আমি তোকে দিয়ে দিতাম। জাইম কান্না করে দিয়ে বলল, ওই স্বপ্ন আমাকে বেশি দিন বাঁচতে দিবে না মা। আজ কবরস্থানের গেটে একটা নাম ছিল, তিতাসনগর। নামটা শুনেই হালিমা বেগমের চোখে অজানা এক ভয় দেখা গেল। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, তিতাসনগর? দৃশ্য পরিবর্তন। পরদিন সকালে জাইম রেডি হয়ে বাসা থেকে বের হয়েছে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। নিচেই গ্যারেজে রাখা জাইমের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। আঙ্গুলে চাবির ছড়া ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে নামছিল। দ্বিতীয়তলা আসতেই নকশি করা দরজাটা খুলে গেল। দরজা দেখে বলে দেয়া যায় এটা বাড়িওয়ালার ফ্ল্যাট। জাইম থমকে দাঁড়ালো দরজা খোলার শব্দে। দরজা দিয়ে প্রথমে একটা পেট বের হলো, এরপর পেটের মালিক জনাব ইয়াকুব আলী বের হলো। মিষ্টি কুমড়ার মতো পেটটা দুলিয়ে বের হয়ে এসে জাইমকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার ডাক্তার সাহেব, এখানে দাঁড়িয়ে আছো যে? জাইম একটু হেসে বলল, আপনার বট দেখে দাঁড়ালাম কাকা। ওই মিয়া, বটটা আবার কি? জাইম ইয়াকুব আলীর পেটের দিকে ইশারা করে বলল, গরুর বট। না সরি, ইয়াকুব কাকার বট। ইয়াকুব আলী একটু রেগে বলল, মজা লাও মিয়া, আমার মতো বয়স হলে তোমারও হবে। আর শোনো মিয়া, পুরুষ মানুষের পেট না থাকলে ভালো লাগে না। জাইম বলল, তাই বলে এত বড়? 3টা টাইটানিক আরামসে ঢুকে যাবে এখানে। কাকা, এখনো সময় আছে, নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান দিন। আপনার কারণে তনিকার বিয়ে হবে না। আমার পেটের সাথে তনিকার বিয়ের কি সম্পর্ক? ইয়ার কি মারাও? জাইম বলল, আমার কথা বুঝেন কাকা। মনে করেন তনিকার জন্য বিয়ের প্রস্তাব এলো। জামাই যখন দেখবে হবু শ্বশুরের পেট বারমুডা ট্রায়াঙ্গেলের মতো, তখন তো ভাববে এই বংশে পুরুষরাও প্রেগনেন্ট হয়। এখানে বিয়ে করলে মান সম্মান থাকবে না। ইয়াকুব আলী এবার হাসতে হাসতে বলল, আমার মেয়ের বিয়ের চিন্তা আমার থেকে তোমার বেশি, কিন্তু যাই করো তনিকাকে তোমার মোটরসাইকেলের পেছনে বসাতে পারবে না আমি বেঁচে থাকতে। জাইম হা করে বলল, কাকা আপনি কিন্তু আগের চেয়ে বুদ্ধিমান হয়ে যাচ্ছেন। আমি যে তনিকার জন্য এখানে দাঁড়িয়ে আপনার সাথে বক বক করছি, এটা টপ আপ করে ধরে ফেললেন। ইয়াকুব আলী বলল, ধুর মিয়া, তুমি যে লেভেলের আইডিয়া ইউজ করো এগুলো 2 বছরের বাচ্চা বুঝে নিবে। একটু আপডেট হওয়া আপডেট। এই যুগে এসে 90 দশকের মতো ফ্লার্ট করলে চলবে নাকি? জাইম টাসকি খেয়ে বলল, কাকা তাহলে আপনি বলে দেন আমি কি করব? আমি কেন বলে দিব?
উপরওয়ালা যখন সবার মাথার ব্রেইন ইনস্টল করেছিল তখন কই ছিলা? যাও এখান থেকে। ধমককে জিয়াম বিড়বিড় করে বলল, পেটুক শালা। এই বলে চলে যাচ্ছিল তখন ইয়াকুব আলী ডাক দিয়ে বলল, তোমার জায়গায় আমি হলে এতদিন বাড়িওয়ালার মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলতাম, তারপর ইমোশনাল ব্ল্যাকমেল করে সবাইকে মানিয়ে নিতাম, আর 1 বছরের মাঝে এই বাড়িতে লিখেও নিতাম শ্বশুরের কাছ থেকে। জাহিম পেছনে তাকিয়ে হাঁ করে বলল, কাকা এটা কি আইডিয়া দিলেন নাকি ফাঁদে ফেলার কৌশল বললেন? ইয়াকুব আলী মাথা চাপড়ে বলল, তনিকা যা বলছিল তাই মনে হয় সত্যি, এই ছেলে সমস্যায় আছে। এই বলে ইয়াকুব আলী চলে গেল ছাদের দিকে। জাহিম বলতে লাগলো, কাকা তনিকা কি বলেছে আমার বিষয়ে? কিসের সমস্যা? ও কাকা বলে যান। ইয়াকুব আলী চলে গেল। জাহিম কিছু ভাবল, তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, বাপরে ঘড়িতে চার্জ বেশি হয়ে গেছে মনে হয়, টাইম এত তাড়াতাড়ি কিভাবে যাচ্ছে। এই বলে জাহিম তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নেমে গেল। নিচে গিয়ে গ্যারেজ থেকে মোটরসাইকেল বের করে স্টার্ট দিয়ে ফুলতা শার্টের হাতাগুলো বলে নিয়ে টান দিতে যাবে, তখনই পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠ, হাকিম মশাই। জাহিম পেছনে তাকিয়ে হা হয়ে তাকিয়ে রইল। একটা মেয়ে কালো 3 পিসের সাথে সাদা ওড়না, লালচে চুলগুলো বাতাসে উঠছে, নাকে সোনালি রঙের ছোট্ট একটা রিং, চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক, সাথে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। কানের উপর হালকা থাপ্পড় পড়তেই জাইমের ঘোর কাটল। কিরা হাকিম্মা, এভাবে কি দেখিস? আজ মনে হয় প্রথম দেখছিস আমাকে। জাইম নিজেকে সামনে নিয়ে বলল, তোকে না বলেছি আমাকে ওই নামে ডাকবি না তনিকা। ডাক্তার বলতে সমস্যা কি? তনিকা মোটরসাইকেলের পেছনে বসে বলল, ডাক্তারদের হাকিম বলা যায় যাচ্ছে বুঝিস, এখন চল। জাইম অবাক হয়ে বলল, চল মানে? তাড়াতাড়ি নাম বলছি, তোর বট বাবা দেখলে আমার শখের মোটরসাইকেল আগুন লাগিয়ে দিবে। তনিকা বলল, সেটার হবে না, বাবাকে রাজি করিয়ে আমি তোর মোটরসাইকেল উঠেছি, তাই নো চিন্তা, গো ফুল স্পিডে। বলিস কি, তোর বাবা রাজি হয়েছে? কিভাবে? আর তুই নাকি কি বলিস বলিস আমার নামে? আমার কি সমস্যা আছে? এখন বল কি বলছিস, আর রাজি হলো কিভাবে? তনিকা বলল, বাদ দি, রাজি হয়েছে এটাই অনেক। কিভাবে রাজি করেছি সেটা বললে তোর সে তো বাঁকা হয়ে যাবে। আরে সমস্যা নেই, আমি কি তোর উপর রাগ করবো নাকি? তুই অবশেষে আমার পেছনে ওঠার অনুমতি পেয়েছিস, এটাই যথেষ্ট। তনিকা জাইমের মাথায় টাপলি মেরে বলল, তোর পেছনে না, মোটরসাইকেলের পেছনে হারামজাদা, যা এখন তাড়াতাড়ি, আমার ভার্সিটির দেরি হয়ে যাচ্ছে। জাইম আর কিছু না বলে টান দিল। রাস্তার এক পাশ দিয়ে অন্য অন্য গাড়িগুলো পেছনে ফেলে ছুটে চলেছে মোটরসাইকেলকে। তনিকা গান গাইতে ধরল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। জাইম সামনে থেকে গানের সুরে বলল, ভালোই হতো যদি পেট্রোলের টাকা তোর বাপে দিত। তনিকা জাইমের পিঠে কিল মেরে বলল, রোম্যান্টিক মোডের 12টা বাজিয়ে দিস কেন? সর, তোর সাথে আর কোনো কথাই নেই আমার। জাইম হাসতে হাসতে বলল, আচ্ছা সরি, এখন বলতো তোর বট বাবাকে কি বলে রাজি করিয়েছিস? সে তো ঘোর বিরোধী ছিল আমার মোটরসাইকেলের পেছনে থেকে ওঠাতে। তনিকে একটু কাশি দিয়ে বলল, বলেছিলাম তুই গে, মেয়েদের প্রতি তোর কোনো আকর্ষণ নেই। এইটা শুনে দুম করে মোটরসাইকেলে ব্রেক কষল জাইম। তারপর রাগে কাঁপতে কাঁপতে পেছনে তাকিয়ে বলল, তনির বাচ্চা, আমি আজকে তো রক্ত খাবো রে। তনিকা মোটরসাইকেল থেকে নেমে দৌড় দিল আর বলল, হাকিম্মা তুই কিন্তু প্রমিস করেছিস আমার প্রতি রাগ করবি না। জাইম মোটরসাইকেল এক সাইডে রেখে তনিকার পিছু নিল আর বলতে লাগলো, তোর প্রমিসের গোষ্ঠী মারি, আজকে তোকে হাসপাতালে নিয়ে যদি গরু সুই না দিই তাহলে আমার নাম হাকিম্মা না, আই মিন জাইম না। তনিকা হাসতে হাসতে থেমে গেল। জাইম গিয়ে তনিকার কান ধরে বলল, তুই কামটা কিভাবে করলি? তাই বলে গে? তনিকা বলল, কান ছাড়, লাগছে তো, এটা ছাড়া সব আইডিয়া অ্যাপ্লাই করা শেষ, বাবা রাজি হয়নি তাই শেষে ভ্যাকসিন হিসেবে এটাই কাজ হয়েছে। হঠাৎ বিকট একটা শব্দ হলো। জাইম আর তনিকা চমকে গিয়ে সেদিকে তাকিয়ে দেখল একটা 5-6 বছরের বাচ্চা রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝে পড়ে আছে, আর একটা বেপরোয়া প্রাইভেট কার দ্রুত গতিতে চলে গেল। সাথে সাথে সেখানে মানুষজন জড়ো হয়ে গেল। জাইম তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ভিড় ঠেলে বাচ্চাটার পাশে গিয়ে বসে হাতে নার্ভ চেক করে বলল, এখন বেঁচে আছে, তনিকা অ্যাম্বুলেন্স কল করো। এটা বলতে বাচ্চাটা নিবু নিবু চোখ খুলে জাইমের কনিষ্ঠ আঙ্গুলটা চেপে ধরে আস্তে আস্তে কিছু একটা বলল, যেটা জাইম বুঝতে পারল না। তাই কানে গিয়ে বাচ্চাটার মুখের কাছে নিয়ে শুনল সে, তিতাস নগর তোমার অপেক্ষায়।
একটা বাচ্চা ছেলে ভুট্টা ক্ষেতের মাঝে পাখির ডানার মতো হাত দুটো মেলে দৌড়ে যাচ্ছে। সূর্য তখন রক্তিম আকার ধারণ করেছে, পশ্চিম আকাশে ঢলে পড়েছে। হঠাৎ বাচ্চাটার পেছনে একজোড়া পা দেখা গেল, এসে দাঁড়িয়েছে। আগুনে পোড়া ভয়ঙ্কর পা জোড়া বাচ্চাটার ফেলে যাওয়া পায়ের ছাপ দেখে দেখে পা ফেলে এগিয়ে আসতে লাগলো। বাচ্চাটা দৌড়ে থামিয়ে ধীরে ধীরে পেছনে ফিরে তাকিয়ে ভয়ে চিৎকার করে উঠল এবং দৌড় দিল প্রাণপণে। হঠাৎ চারিপাশ ঘন কুয়াশা আবৃত হয়ে যেতে লাগলো। শো শো করে ঠান্ডা বাতাস বইতে লাগলো। কিছু দূর যেতেই মাটির স্তূপের সাথে উষ্টা খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল বাচ্চাটা। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখলো সেখানে কেউ নেই। একটু স্বস্তি নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে যখনই পেছনে তাকিয়ে দেখলো সেখানে কেউ নেই। একটু স্বস্তি নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে যখনই সামনে তাকালো, এক ভয়ানক আগুনে পোড়া চেহারার অবয়ব হুঙ্কার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। এর সাথে হাসপাতালের বেডে শুয়ে থাকা বাচ্চাটা ভয়ে চিৎকার দিয়ে হুঁশ ফিরে এলো। পাশে ছিল একজন নার্স, তার নাম ইনায়া। ইনায়া তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু বাচ্চাটা ছটফট করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। ইনায়া কি করবে না করবে ভাবতে ভাবতে বাচ্চাটা হিংস্রভাবে গর্জন দিয়ে ইনায়ার গলা চেপে ধরে বলল, সবাইকে মরতে হবে, কেউ বাঁচবে না। ইনায়া ভয় পেয়ে বাচ্চাটার হাত ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু এইটুকু বাচ্চার এত শক্তি যে ইনায়া নিজের পুরো শক্তি দিয়েও তার হাত ছাড়াতে পারছে না। বাচ্চাটার চোখ লাল টকটক হয়ে যেতে লাগলো, চেহারাটা আগুনে পোড়া মানুষের মতো ঝাঁঝালো দেখা যাচ্ছে। ইনায়া এটা দেখে চিৎকার করতে লাগলো। চেঁচামেচি শুনে হন্তদন্ত হয়ে জাইম ছুটে এলো। এই পরিস্থিতি দেখে তাড়াতাড়ি গিয়ে ইনায়াকে তার হাত থেকে ছাড়ালো। জাইম অবাক হয়ে গেল। ইনায়া গলা ডলতে ডলতে কাশতে লাগলো। জাইম বাচ্চাটাকে চেপে ধরে জিজ্ঞাসা করলো, আপনি ঠিক আছেন? ইনায়া কোনোরকম বলল, ঠিক আছে স্যার। আর একটু হলে দমটাই বের হয়ে যেত। এই বাচ্চার শরীরে এমন পাটার মতো শক্তি আসলো কিভাবে স্যার? জাইম ধমকের গলায় বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কোনো কথা না বলে তাড়াতাড়ি ঘুমের ইঞ্জেকশন পুশ করতে হবে ওকে। ওর মাথায় খুব চোট পেয়েছে অ্যাক্সিডেন্টে, নড়াচড়া করলে সমস্যা হয়ে যাবে। ইনায়া চলে গেল ঘুমের ইঞ্জেকশন আনতে। জাইম বাচ্চাটার 2 হাত চেপে ধরে বলছে, শান্ত হয়ে যাও, তোমার কোনো ভয় নেই। সে আমাকে মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। তাকে বলো আমি কাউকে কিছু বলবো না, আমাকে বাঁচাও। বাচ্চাটার এমন অদ্ভুত আচরণের জাইমও খুব ভয় পেয়ে গেল। সে কার কথা বলছে? কে মারবে তোমাকে? তুমি শান্ত হও, আমাকে বলো কে সে। এর মাঝে ইনায়া চলে এলো ইঞ্জেকশন নিয়ে। জাইম শক্ত করে ধরে রাখলো বাচ্চাটাকে। ইনায়া কাঁপা কাঁপা হাতে ইঞ্জেকশন ফিল করতে লাগলো। জাইম বলল, এ কি, আপনার হাত কাঁপছে কেন? এই সামান্য দৃশ্য দেখে এত ভয় পেয়ে গেলেন? আপনাকে নার্স হওয়ার সার্টিফিকেট কে দিয়েছে? দিন, আমার কাছে দিন। আপনি শক্ত করে বাচ্চাটাকে ধরুন। ইনায়া ইঞ্জেকশনটা জাইমের হাতে দিয়ে ভয়ে ভয়ে বাচ্চাটাকে ধরল। বাচ্চাটা চোখ লাল করে ইনায়ার দিকে তাকাতেই ইনায়া চোখ বন্ধ করে বলল, নার্স বিদ্যার পাশাপাশি কবিরাজি শিখে রাখলে ভালো হতো। স্যার তাড়াতাড়ি করুন প্লিজ, আমি বেশিক্ষণ একে ধরে রাখতে পারবো না। এই বলে ইনায়া চোখ মেলে তাকিয়ে দেখলো ইঞ্জেকশন ফিল করতে গিয়ে ইনায়ার চেয়ে বেশি হাত কাঁপছে জাইমের। ইনায়া ভ্রুকুচকে তাকালো। জাইম বলল, যা শীত পড়েছে না, একদম অন্ডকোষাও কাঁপিয়ে দিচ্ছে। ইনায়া বলল, স্যার শীত পাইলেন কোথায়? বাইরে যে রোদ উঠেছে তাতে মুরগির কি থেকে ডিম নিচে পড়তে পড়তে বাচ্চা হয়ে যাবে হিটে। সরাসরি বলেন আপনিও ভয় পাচ্ছেন। জাইম কোনোরকম ইঞ্জেকশন ফিল করে তাড়াতাড়ি এসে বলল, আমি ভয় পাই না, ভয় আমাকে ভয় পায়। এখন তাকে ভালো করে ধরে রাখেন, এদিক সেদিক হলে কিন্তু ভুলভাল জায়গায় ঢুকে যাবে সুই। ইনায়া শক্ত করে চেপে ধরল বাচ্চাটাকে। জাইম কাঁপা কাঁপা হাতে ইঞ্জেকশন এগিয়ে নিল। বাচ্চাটা হুঙ্কার দিয়ে উঠল আর বলল, আমি সুই দেব না, দূরে সরা ওটা। ইনায়া বলল, স্যার সে তো ইঞ্জেকশন দিতে চাচ্ছে না, জোর করে দেওয়ার দরকার নেই। জাইম ধমক দিয়ে বলল, কোন বাচ্চার কি নিজের ইচ্ছা ইঞ্জেকশন দিতে চায়? জোর করে দিতে হয়, কথা না বলে ঠিকমতো ধরে রাখেন। ইনায়া ধরে রাখলো এবং চোখ বন্ধ করে ফেলল। জাইম যখন ইঞ্জেকশন লাগাতে যাবে তখনই বাচ্চাটা পুরো শক্তি দিয়ে নড়ে চড়ে উঠল চিৎকার করে। জাইমের হাত ফুসকে ইঞ্জেকশন গিয়ে ঢুকে গেল ইনায়ার হাতে। জাইম হা করে বলল, উপস, আজকে তো আমি শেষ। ইনায়া টুং করে চোখ মেলে নিজের হাতের ইঞ্জেকশন দেখে আহ করে চেঁচিয়ে বাচ্চাটাকে ছেড়ে দিল। বাচ্চাটা এক লাফে বেড থেকে নেমে দরজা দিয়ে বের হয়ে গেল।
এমনভাবে হামাগুড়ি দিয়ে বের হলো মনে হচ্ছিল কোনো বিড়াল বা কুকুর হাঁপাতে হাঁপাতে চলে যাচ্ছে 4 পা দিয়ে। ইনায়া রেগে বলল, তুই এটা কি করলি? এখন বল, তোরে ডাক্তারের সার্টিফিকেট কে দিয়েছে? জাইম বললেই, তুই কিন্তু নিয়ম ভঙ্গ করেছিস। কথা ছিল অন ডিউটিতে আমাকে তুই তকারি করে বলবি না, মানুষ শুনলে কি ভাববে? ইনায়া হাত নিয়ে টান দিয়ে ইঞ্জেকশন বের করে জাইমের দিকে তেরে গিয়ে বলল, মাইন্ড সে কি ভাববে তাই না? আমি যদি তোর চাকরি না খেয়ে দিয়েছি, আমার নাম চিকনি চামড়ি না। ইনায়া আরও রেগে দাঁত কটমট করে বলল, তুই আমাকে আবার চিকনি চামড়ি বলছিস? এবার তো চাকরি খাবো কনফার্ম। ওপর মহলে তোর নামে বিচার দেবো, জায়গায় পিছাকে ঢুকিয়ে দিস তুই। কি ইঞ্জেকশন? জাইম বের হয়ে যেতে বলল, 21 বছর ধরে ভাত খেয়ে তোর স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি, এখন আমি চাকরি খেয়ে তুই মোটা হয়ে যাবি নাকি? খাওয়া দাওয়া বাদ দিয়ে ক্যারেক্টারে ফিরে আয়, ওই বাচ্চাকে ধরতে হবে। ইনায়া শান্ত হয়ে নিজেকে সামলে নিল এবং জাইমের পিছু নিয়ে বলতে লাগলো, স্যার, আপনি কি মনে হচ্ছে ওই বাচ্চাটার মেডিকেল ট্রিটমেন্ট না, বরং জারফুকওয়ালা ট্রিটমেন্ট দরকার, কারণ সে পুরোপুরি অস্বাভাবিক। জাইম চারিদিকে তাকে খুঁজছে আর বলছে, আগে তার শরীরের ক্ষতগুলোর চিকিৎসা করা প্রয়োজন, বাকিটা পরে দেখা যাবে। আপনি এক কাজ করেন, সিসিটিভি রুমে গিয়ে চেক করুন মিস ইনায়া। ওকে স্যার, বলে ইনায়া চলে গেল। জাইম রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করলো বাচ্চাটাকে বের হয়ে যেতে দেখেছে কিনা কেউ। তারা জানালো কোনো বাচ্চা বের হয়নি এই সময়ের মাঝে। জাইম নিরাশ হয়ে ফোন বের করে ইনায়াকে কল করলো। জাইম আর ইনায়া মূলত কলেজ লাইফের বন্ধু। কলেজ শেষ করে জাইম চলে গিয়েছিল মেডিকেল কলেজ আর ইনায়া চলে গিয়েছিল বিএসসি ইন নার্সিংয়ে। সেখান থেকে পথ আলাদা হয়ে গেলেও দুজন আবার একসাথে হয়েছে হাসপাতালে এসে। অন ডিউটিতে তারা পোশাকের আচরণ করে একে অপরের সাথে, এর বাইরে ঠিক আগের মতোই বন্ধুত্বপূর্ণ আচরণ। ইনায়া ফোন রিসিভ করে জানালো বাচ্চাটাকে মর্গের দিকে যেতে দেখা গেছে। জাইম হকচকে গিয়ে বলল, মর্গের দিকে কেন যাবে সে? লাশ কাটতে নাকি লাশ হতে? দৃশ্য পরিবর্তন। জাইমের মা হালিমা বেগম ছাদে এসেছে ভেজা কাপড়গুলো ছড়িয়ে দিতে। ছাদের এক পাশে বাড়িওয়ালা ইয়াকুব আলী দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, যেটা হালিমা বেগম খেয়াল করেনি। তাই নিজের মতো করে কাপড়গুলো রশির ওপর ছড়িয়ে দিচ্ছিল আর ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আস্তাগফিরুল্লাহ বলে জিকির করছিল। পেছনে থাকা ইয়াকুব আলী হালিমা বেগমকে দেখা মাত্রই সিগারেটটা ফেলে দিল নিচে এবং এগিয়ে যেতে ধরল তার দিকে। তখনই হঠাৎ ইয়াকুব আলী বৈদ্যুতিক ঝটকার মতো কেঁপে উঠল। মনে হচ্ছিল তার মাঝে কিছু প্রবেশ করেছে। তার চলনভঙ্গি পাল্টে গেল। ঘাড় কাত করে হালিমা বেগমের দিকে চোখ লাল করে তাকালো। ঠিক গিয়ে হালিমা বেগমের পেছনে দাঁড়িয়ে ভারী কণ্ঠে বলল, জিকির করলে কি উনি তোমাকে মাফ করবে হালিমা? হালিমা বেগম চমকে গিয়ে কিছুটা দূরে সরে গেল এবং হাত থেকে জাইমের ভেজা টি শার্টটা পড়ে গেল। হালিমা বেগম ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কি বলছেন আপনি? ইয়াকুব আলী জাইমের ভেজা টি শার্টটা উঠিয়ে ঘ্রাণ নিয়ে বলল, আর কতদিনই বা বাঁচবে? মৃত্যু তো খুব নিকটে, তাকে এখনো সত্যিটা জানাচ্ছে না কেন? হালিমা বেগম এবং এবার অবাক এবং ভয়ার্ত কণ্ঠে বলল, এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ইয়াকুব আলী একটু মাথা রাগ কণ্ঠে বলল, তাহলে তাড়াতাড়ি বোঝার চেষ্টা করো, দেরি হয়ে গেলে তুমি সবকিছু হারাবে। জাইমের স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে ধীরে ধীরে। হালিমা বেগম আর এক মুহূর্ত দেরি না করে কাপড়ের বালতি ফেলেই দৌড়ে নিচে নেমে গেল সিঁড়ি বেয়ে। ইয়াকুব আলী আবার বৈদ্যুতিক ঝটকার মতো কেঁপে উঠে নিজের হুঁশে ফিরে এলো এবং দ্বিধা ভরা চোখে একবার পেছনে তাকাচ্ছে আর একবার সামনে তাকাচ্ছে আর ভাবছে, আমি তো ওখানে ছিলাম, তাহলে এখানে আসলাম কখন? আর ডাক্তারের মা কাপড় চোপড় ফেলেই বা কোথায় চলে গেল? ডাক্তারের মা, কোথায় আপনি? কোনো সারা শব্দ না পেয়ে ইয়াকুব আলী বালতি উঠিয়ে জাইমের বাসায় দিয়ে আসার জন্য নিচে নামতে লাগলো আর বিড়বিড় করে বলল, বুঝলাম না কি হলো, সিগারেটের ভেতরে গাঞ্জা ভরে দিছিল নাকি? দোকানদারকে ধরতে হবে। এদিকে দেখা গেল হালিমা বেগম নিজের রুমে এসে দরজা আটকে আলমারি থেকে একটা কাঠের বাক্স বের করলো তাড়াহুড়ো করে। সেটা খাটের উপর রেখে ধীরে ধীরে বাক্সটা খুলতে লাগলো। দেখা গেল বাক্সটা খোলার সময় হালিমা বেগমের হাত প্রচণ্ড রকম কাঁপছে। বাক্সের ভিতর থেকে একটা স্বর্ণের চেইন সহ লকেট বের করে চোখের সামনে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, সময় হয়ে গিয়েছে জাইমকে সবকিছু বলার, আমি আর এই সত্য চাপা রাখতে পারবো না। তখনই মেইন দরজায় ঠক ঠক শব্দ। হালিমা বেগম তাড়াতাড়ি করে লকেটটা আবার বক্সে পুরে রাখল। দেখা গেল বক্সের মাঝে একটা চিঠির মতো কাগজও ছিল। সেটা না খুলে হালিমা বেগম আবার বক্সটা বন্ধ করে আলমারিতে রেখে দিল। শুনতে পেল দরজায় কারা যেন কথা বলছে। একটা কণ্ঠ তো বাড়িওয়ালার, আর একটা নারী কণ্ঠ, সেটাও চেনা চেনা লাগছে। হালিমা বেগম নিজের রুমের দরজা না খুলে কান পেতে শুনল বাড়িওয়ালার হাসতে হাসতে বলছে,
আমি আরও ভাবলাম আপনি আমার পেট থেকে ভয় পেয়ে বালতি ফেলে চলে এসেছেন, এই নিন আপনার বালতি। তখন মহিলা কণ্ঠে শোনা গেল, কি যে বলেন ভাইজান, জরুরি কাজ মনে পড়ে গিয়েছিল তাই তাড়াহুড়ো করে বালতি ফেলে চলে এসেছি। ভেতরের রুম থেকে হালিমা বেগম অবাক হয়ে গেল, এটা তো আমার কণ্ঠ। বলতেই হালিমা বেগমের দরজা একটু ফাঁকা করে তাকিয়ে দেখল সে নিজেই মেইন দরজায় দাঁড়িয়ে বাড়িওয়ালার সাথে কথা বলছে। এই দৃশ্য দেখে হালিমা বেগম ভয়ে আঁতকে উঠল, চোখ ছানাবড়া করে ভয়ের তো দৃষ্টিতে তাকিয়ে রইল। কি করবে ভাবতে পারছে না। ইয়াকুব আলী কথা শেষ করে হাসিয়ে মুখেই বিদায় নিল। হালিমা বেগমের মতো দেখতে সে দরজা বন্ধ করে ঠায় দাঁড়িয়ে রইল, কোনো নড়াচড়া করছে না। এদিকে দরজার ফাঁকা দিয়ে তাকিয়ে থাকা আসল হালিমা বেগম ভয় যেন এক পাও নাড়তে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ফেসে ফেসে গলায় কোনো রকম জিজ্ঞাসা করল, কে তুমি? এবার সে মটমট করে ঘাড় ঘুরিয়ে তাকালো হালিমা বেগমের দিকে। ভয়ানক হাসি দিয়ে বলল, নিজেকেই চিনতে পারছো না হালিমা? এই বলে তীরে গেল হালিমা বেগমের দিকে। ভয়ে চিৎকার করে হালিমা বেগম ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেল। সবকিছু নিস্তব্ধ হয়ে গেল, আর কোনো শব্দ আসছে না বাইরে থেকে। হালিমা বেগম ভয়ে গুটিসুটি মেরে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। ঠিক তখনই দেয়াল থেকে দুইটা ভয়ানক আগুন পোড়া হাত বের হয়ে হালিমা বেগমকে আঁকড়ে ধরল। হালিমা বেগম চিৎকার করে নিজের জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। দৃশ্য পরিবর্তন। তনিকা ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে কফির কাপে চুমুক দিতে দিতে জাইমকে কল করল বাচ্চাটা কেমন আছে সেটা জানার জন্য, কিন্তু জাইমের ফোন সুইচ অফ আসছে। তনিকা মনে মনে বলল, গাধাটার ফোন তো কখনো সুইচ অফ থাকে না, তাহলে আজকে কি হয়েছে? হতে পারে চার্জ নেই। এই বলে কফির কাপ রেখে আবার চুমুক দিতেই চোখ পড়ল পাশের টেবিলে এক কাপল বসে আছে এবং এক গ্লাসে 2 স্ট্র দিয়ে অরেঞ্জ জুস খাচ্ছে। তনিকা নাক ছিটকে বলল, হাতি খেতে দেখলে মন চায় নিজের শরীর নিজে খামচে ধরি। তোরা জুস খাবি ভালো কথা, 2 গ্লাসে 2 জন খা। আরেক গ্লাস কেনার টাকা না থাকলে আমার কাছে বলতি, আমি দিতাম। এর মাঝে ছেলেটা মেয়েটার চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, মানুষ চোখ দিয়ে দুনিয়া দেখে, আর আমি তোমার চোখে দুনিয়া দেখি। কথা দাও তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। মেয়েটা বলল, কথা দিলাম জান, মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকব। দূর থেকে তনিকা আরও ক্ষেপে কণ্ঠে বিড়বিড় করে বলল, নে আরেকটা মিথ্যা প্রমিস। ওই মেয়ের দাদি নানি মরে যাবে, তারপর ছেলেটাকে ছেড়ে দিয়ে বলবি আমি তো বলিনি কার মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকব। তখনই একটা মেয়ে এসে তনিকার সামনের চেয়ারে বসে তনিকার কফির কাপে চুমুক দিয়ে বলল, চিনি কম হয়েছে। তনিকা কর্কশ গলায় বলল, ছোচুরির বাচ্চা, তুই আমার কফি খেলি কেন? নিজে কিনে খেতে পারিস না? এই মেয়েটার নাম আদিবা, তনিকার ক্লাসমেট, একটু কবি টাইপের, রিলেশনে ধোকা খেয়ে এখন শুধু হার্ট ব্রোকেন শায়রি বলে বেড়ায়। তবে তনিকার সাথে বেশ হাসি খুশি থাকে সবসময়। আদিবা কফির কাপে আরেক চুমুক দিয়ে বলল, তোর কফি মানে মনে রাখবি যাহা তোর তাহা আমার, আর যাহা আমার তাহা শুধু আমার। তনিকা বলল, দেখ এমনিতেই মেজাজ 420 হয়ে আছে, তুই নতুন করে প্যারা দিস না, তাহলে পুরো রাগ তোর উপর দিয়ে অ্যাপ্লাই করবো এখন। আদিবা কবিতার সুরে বলল, রাগি রাগি লাগছে তোকে, সব ঠিক আছে, তো আমার পাখির আমি জিন্দেগি আমানত রেখে দিব, তুই মূল্য বল তোর সুন্দর হাসির। তনিকা নিজের চুল টেনে ধরে বলল, আল্লাহ আমি কার পাল্লায় পড়লাম। আচ্ছা তখন একটা কথা বল আমাকে, এমনিতে সবসময় মনমরা হয়ে থাকিস, তাহলে আমার সাথে তো কথা কিভাবে বলিস তুই? আদিবা মুচকে এসে বলল, ভালো আছি, এই কথাটা আমরা সবাইকে বলতে পারি, কিন্তু আমি ভালো নেই এটা বলার জন্য এমন একজন লাগে যে তোর লাইফে স্পেশাল। তনিকা এবার শান্ত হয়ে বলল, তাহলে আমি তোর লাইফে স্পেশাল একজন, তাই তো? আদিবা মাথা নেড়ে সম্মতি দিল। তনিকা জিজ্ঞাসা করল, তার কথা এখনো মনে পড়ে তোর? আদিবা যন্ত্রণা মাখা মুচকে হাসি দিল। এই হাসির মাঝে লুকিয়ে আছে অগণিত কষ্ট, যেটা তনিকা খুব ভালোভাবে অনুভব করতে পারল। তনিকা আবার জিজ্ঞাসা করল, এই হাসির মানে কি? আদিবা বলল, অনেকে মনে পড়ে তাকে, মৃত্যু তো মানুষের ভয়, স্মৃতির না। তনিকা আদিবার হাত ধরে বলল, মন খারাপ করিস না, আরেক কাপ কফি খাবি? আদিবা চোখের কোনো অশ্রু মুছে বলল, চিনি বাড়িয়ে দিতে বল। তনিকা ফিক করে এসে বলল, তুই একখান চিনিস রে। এই বলে ক্যান্টিনের জানলা দিয়ে রাস্তার দিকে চোখ যেতেই তনিকা দেখল জাইম তাড়াহুড়া করে হেঁটে কোথাও যাচ্ছে। তনিকা অবাক হয়ে বলল, জাইম এখানে কি করছে? দৃশ্য পরিবর্তন। দেখা গেল জাইম হন্তদন্ত হয়ে একটা ইলেকট্রনিক্সের দোকানে প্রবেশ করল।
জাইমের শার্টে কিছু রক্ত লেগে আছে, হাতেও রক্তের ছেটা বিদ্যমান। দোকানে গিয়ে সেখান থেকে 4টা বড় বড় পেরেক নিল এবং একটা হাতুড়ি নিল। সেগুলো বিল পরিশোধ করে যখনই দোকান থেকে বের হতে যাবে, সামনে চলে এলো তনিকা। তনিকাকে দেখে জাইম চমকে গেল। তনিকা অবাক জিজ্ঞাসা করল, কি করছিস তুই, আর এসব নিয়ে কোথায় যাচ্ছিস? যাত্রীগণ কৃপা করে ধ্যান দিন, ঘন কুয়াশার কারণে পূর্ববর্তী স্টেশন থেকে ভোর 6টার ট্রেন রওনা দিতে দেরি হবে। এই বিলম্বের জন্য আমরা বিনতিভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে মালপত্র নিজ দায়িত্বে রাখবেন। রেল স্টেশনের অ্যানাউন্সমেন্ট শুনে যাত্রীরা হতাশ হয়ে যে যার জায়গায় বসে রইল। তখন ভোর 5:50। শীতের সকাল হওয়ায় কেউ কেউ চাদর মুড়ি দিয়ে স্টেশনের বেঞ্চে ঘুমিয়ে আছে। কুয়াশায় একটু দূরের জিনিসও পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই চা চা এই চা বলে কেউ একজন চা বিক্রি করছে। সবকিছুর মাঝে চোখ আটকে যায় বোরকা পরিহিত এক অল্প বয়সী মেয়ে প্ল্যাটফর্মে ওড়না বিছিয়ে ফজরের নামাজ আদায় করছে। সালাম ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, হঠাৎ করে আছে তো কুয়াশা, এটা ভালো কিছুর লক্ষণ না। মনোজাত করে ওড়না গুছিয়ে নিয়ে ব্যাগ রাখল। এরপর ব্যাগ থেকে এক প্যাকেট বিস্কুট বের করে খেতে যাবে, এমন সময় কোথা থেকে যেন কুয়াশা ভেদ করে এক মহিলা হন্তদন্ত হয়ে মেয়েটার সামনে আছড়ে পড়ল। চমকে গিয়ে মেয়েটার হাত থেকে বিস্কুটের প্যাকেটটা নিয়ে নিচে পড়ে গেল। ওই মহিলার কোলে ছিল একটা শিশু বাচ্চা। মেয়েটা তাড়াতাড়ি করে মহিলাকে ধরে উঠিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? বাচ্চা কোলে নিয়ে কি ওইভাবে বেখেয়ালিভাবে চলাফেরা করে নাকি? মহিলা মেয়েটার কথায় কোনো ধ্যান না দিয়ে ভয় ভয় চোখ দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। মেয়েটা খেয়াল করলো মহিলার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, চেহারা থেকে চুপচুপ রক্ত গড়িয়ে পড়ছে। বাচ্চাটা কোলে ঘুমিয়ে আছে। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে আপনার? কেউ কি আপনার কিছু করেছে? আমাকে বলুন। মহিলা এবার তাড়াহুড়ো করে বাচ্চাটাকে মেয়েটার কোলে ঠেলে দিল। মেয়েটা না চাইতেও বাচ্চাটাকে কোলে নিয়ে বলল, আরে কি করছেন আপনি? কি হচ্ছে সেটা তো বলবেন। মহিলা কিছু না বলে চোখ বন্ধ করে ফেলল এবং কিছু একটা আঁচ করল। মহিলার মস্তিষ্কে আমরা দেখতে পাই কিছু মানুষ কুয়াশার মাঝে আগুনের মশাল হাতে নিয়ে জঙ্গলে কাউকে খুঁজে বেড়াচ্ছে। ধাপ করে চোখ মেলে মহিলা মেয়েটার হাত ধরে বলল, আমার বাচ্চাকে একটু রেখো তোমার কাছে। এ বলে শাড়ির আঁচলের মধ্য থেকে একটা কাঠের বাক্স বের করে মেয়েটার হাতে দিয়ে বলল, আমি যদি ফিরে না আসি তাহলে এই বাক্সের মধ্যে থাকা চিঠির ঠিকানায় আমার বাচ্চাকে পৌঁছে দিও। মেয়েটা হতবাক হয়ে কিছু বলার আগেই মহিলা তাড়াহুড়া করে চলে গেল। আরে কথা তো শুনেন আমার, আমি এই দায়িত্ব নিতে পারবো না, আপনার বাচ্চা আপনি নিয়ে যান। আজব তো। কিন্তু মহিলা কোনো কথার জবাব না দিয়ে কুয়াশার মাঝে মিলিয়ে গেল। মেয়েটা ঘুমন্ত বাচ্চাটাকে কোলে নিয়ে কি করবে না করবে ভাবতে ভাবতে বসে পড়ল বেঞ্চে। মনে মনে বলতে লাগলো, আল্লাহ, এখন বিপদে ফেলে দিল আমাকে। এই বাচ্চাকে নিয়ে আমি কি করবো এখন? 1 বছর পর বাড়ি ফিরছি, বাড়ির মানুষ আমাকে ভুল বুঝবে এই বাচ্চা নিয়ে গেলে। কেউ আমার কথা বিশ্বাস করবে না। এর চেয়ে ভালো বাচ্চাটাকে পুলিশ স্টেশনে দিয়ে আসি আর সত্যিটা খুলে বলি, সাথে ঠিকানা লেখা বাক্সটাও। হ্যাঁ, এটাই ভালো হবে। তখন বাচ্চাটা একটু কেঁদে উঠল ঘুমের মাঝে। মেয়েটা এই প্রথম বাচ্চাটার মুখের দিকে ভালো করে তাকালো। এত মায়াবী স্নিগ্ধ যে চোখ সরাতে পারছে না। মুগ্ধ হয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। ঘুমের মাঝে একটু একটু করে ঠোঁট নাড়ছে দেখে নিজের অজান্তেই হেসে ফেলল মেয়েটা। আঙ্গুল দিয়ে গালে স্পর্শ করে মেয়েটা বলল, জানি না কে তুমি, তোমার মা কেন তোমাকে আমার কাছে দিয়ে গেল। দোয়া করো খুব তাড়াতাড়ি যেন ফিরে আসে, না হলে তোমাকে পুলিশ স্টেশনে রেখে আসতে আমার কষ্ট হবে। মেয়েটা বারবার আশেপাশে তাকাচ্ছে বাচ্চার মা এলো কিনা দেখতে। কোথাও কোনো নামগন্ধ নেই। মেয়েটা বেশ চিন্তায় পড়ে গেল। এটুকু বাচ্চা রেখে ওই মহিলা কোথায় গেল, আর তার সাথে কি হয়েছিল, সে আহত ছিল কেন? এসব ভাবতে ভাবতে ট্রেনের হুইসেল শোনা গেল। ট্রেন চলে এসেছে। মেয়েটা উঠে দাঁড়ালো এবং একটু হেঁটে সামনে গিয়ে ওই মহিলার খোঁজ করতে লাগলো। ট্রেনটা এখনো স্টেশনে এসে পৌঁছায়নি। ঝিকঝিক ঝিকঝিক শব্দ করে ছুটে আসছে কুয়াশা ভেদ করে। তখনই চোখে পড়ল ওই মহিলা রেল লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেন প্রায় চলে এসেছে। মেয়েটার আর বুঝতে বাকি রইল না মহিলা আত্মহত্যা করতে যাচ্ছে। ভয় পেয়ে মেয়েটা চিৎকার করে বলল, কি করছেন আপনি? সরে যান, ট্রেন চলে এসেছে, আপনার বাচ্চাকে নিয়ে যা। এই বলেই মেয়েটা দৌড়ে মহিলার নিকট যেতে লাগলো। ট্রেন খুব কাছাকাছি আসতে মহিলাটা মেয়েটার দিকে এক অসহায় দৃষ্টিতে তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় জানালো।
বিকট শব্দে ট্রেনের সাথে বাড়ি খেয়ে মহিলা ছিটকে গিয়ে অন্য পাশে পড়ল। এর সাথে এক চিৎকারে ধরফর করে উঠে বসল হালিমা বেগম। দেখা গেল ঠিক তার সামনে বসে আছে আরেক হালিমা বেগম ভয়ানক হাসি দিয়ে। হালিমা বেগম ভয়ে চিৎকার করতে করতে যাবে তার আগেই এক ঝটকায় অবয়ব মহিলা হালিমা বেগমের কাছে এসে মুখ চেপে ধরে বলল, কি সবকিছু মনে পড়তে শুরু করেছে তাই না? হালিমা বেগম ছেটকা মেরে তার হাত সরিয়ে চোখ বন্ধ করে জোরে চিৎকার দিল। এরপর আর কোনো শব্দ না পেয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখল সামনে কেউ নেই। হাঁপাতে হাঁপাতে নিজেকে সামনে নিয়ে হালিমা বেগম কোনো মতো উঠে দাঁড়ালো। মাথাটা ঝিনঝিন করছে, এসে চলা সত্ত্বেও ভাবসা গরম বইছে রুমে। ভাঙা ভাঙা পায়ে এগিয়ে গিয়ে জগ থেকে গ্লাসে পানি ঢালার সময় গ্লাসটা হাত থেকে পড়ে গেল নিচে। স্টিলের গ্লাস হওয়ায় শব্দ করে লাফাতে লাফাতে সেটা খাটের তলায় চলে গেল। হালিমা বেগম সেদিকে তোয়াক্কা না করে জগের মুখেই মুখ লাগিয়ে ঢকঢক করে পানি পান করে নিল। চোখে মুখে অজানা এক ভয় দেখা যাচ্ছে। হঠাৎ খাটের তলা থেকে স্টিলের গ্লাসটা গড়িয়ে আবার হালিমা বেগমের পায়ের কাছে এসে থামল। জাইম একটু ধমক দিয়ে বলল, আপনি কি, হ্যাঁ, এভাবে কেউ লাশের মতো শুয়ে থাকে? আর একটু হলে তো আমার জান পাখিটা ফুরুতে উড়ে যেত। আমার পুরো জীবনে আমি এত ভয় পাইনি। জয়নাল মিয়া হাসতে হাসতে বলল, ডাক্তারবাবু কে কন, মরণকে ডরিয়া লাভ আসেনি, ডরাতে হইব মরণ দেওয়ার মালিকরে। তো আপনি এনে কি করতেছেন এই সময়? যাই বলে, এখানে কি কোনো বাচ্চা এসেছিল একটু আগে? কাকে কি জিজ্ঞাসা করছি? আপনি তো লাশ হয়ে পড়েছিলেন, আপনি দেখবেন কিভাবে? জয়নাল মিয়া এগিয়ে এসে বলল, একবার লাশ হয়ে দেখেন ডাক্তারবাবু, এটাও দেখতে পাইবেন যেটা আপনার চোখে দেখতে পাইতেন না। এই বলে বাথরুমের দিকে ইশারা করে জয়নাল মিয়া বলল, ওইখানে কেউ ঢুকছে আর ওই স্ট্রেচারের লাশটা উঠাও। জাইম বাথরুমের দিকে তাকিয়ে বলল, আপনি কি শিওর? জয়নাল মিয়া বলল, আমার লগে আইন, নিজের চোখে তো আর মিছা কথা কইব না। এই বলে জয়নাল মিয়া বাথরুমের দিকে এগিয়ে গেল। জাইমও কাপা কাপা পায়ে তার পেছনে গেল। জয়নাল মিয়া গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ফেলতেই এমন এক দৃশ্য চোখে পড়ল যেটা জাইম দ্বিতীয়বার আর দেখতে চাইবে না কখনো। বাচ্চাটা রক্তাক্ত মুখে বসে বসে একটা লাশের বুক ছিন্ন ভিন্ন করে কলিজা বের করে চিবিয়ে খাচ্ছে। জাইম ভয়ে হাতকে উঠে পিছিয়ে গেল। জয়নাল মিয়া অতি সাহস নিয়ে বাচ্চাটাকে বলল, পিচাসের বাচ্চা, তুই এটা কি করেছিস? বাচ্চাটা মটমট করে ঘাড় ঘুরিয়ে জয়নাল মিয়ার দিকে তাকিয়ে বিদঘুটে একটা হাসি দিল। জয়নাল মিয়া আর কিছু বলবে তার আগেই অদৃশ্য এক শক্তি তাকে ছিটকে ফেলে দিল দূরে। জাইম পেছন থেকে চিৎকার করে বের হয়ে দৌড় দিয়ে বের হয়ে গেল মর্গ থেকে। বের হতেই ইয়ানায়ার সাথে ধাক্কা খেতে খেতে নিজেকে সামলে নিল। ইনায়া অবাক হয়ে জিজ্ঞাসা করল, স্যার, এইভাবে দৌড়াচ্ছেন কেন? বাঘ দেখছেন নাকি? জাইম বলল, না, এমনি, আজকে সকালে জগিং করা হয়নি তো, তাই ভাবলাম এখন জগিং করে নিই। কই, আপনাকে যে কাজে পাঠিয়েছি তারা কোথায়? ইনায়া বলল, কোনো ওয়ার্ড বয় ফ্রি নেই, আর আপনি জগিংয়ে ঘাবলাচ্ছে। বাচ্চাটা কোথায়, তাকে কি পাননি? জাইম বলল, পেয়েছি মানে? এসে দেখি এখানে সে গুটিসুটি মেরে বসে আছে। আমাকে দেখে তো ভয়ে মাপচা শুরু করলো। আমার মন অনেক নরম, আপনি তো জানেনই। মাপ করে দিলাম আর বললাম, হাত মুখ ধুয়ে বাইরে চলে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। ইনায়া হাঁ করে বলল, আসলেই? কিন্তু আপনার দৌড়ের ভাব আর ঘামার চেহারা দেখে তো সেটা মনে হচ্ছে না। জাইম রেগে বলল, বিশেষ না হলে গিয়ে দেখেন, বাথরুমে গেলেই দেখতে পাবেন। যান, গিয়ে নিয়ে আসেন বাচ্চাকে। ইনা বলে, আচ্ছা, আমি গিয়ে দেখি। আপনার মুখের কথা আমি বিশ্বাস করি না। এই বলে ইনায়া ভেতরে চলে গেল। জাইম বাইরে দাঁড়িয়ে গুনতে লাগলো, 3, 2, 1। এর সাথে ভেতর থেকে ইনায়ার চিৎকার। জাইম মুচকে এসে বলল, এখন ঠিক আছে, না হলে আমাকে খ্যাপাতে ভিতর আন্ডা বলে। দৃশ্য কিছুক্ষণ পরে জয়নাল মিয়ার পরিচিত এক হুজুর এসেছে। বাচ্চাটা দূরে বসে আছে হামাগুড়ির মতো করে, মুখে তার রক্ত লেগে আছে, চোখগুলো ভয়ানক লাল আর চেহারায় পোড়া দাগ। হুজুর তাসবি পড়ে পড়ে দূর থেকেই ফু দিচ্ছে। জাইমার ইনায়া দাঁড়িয়ে আছে দরজার কাছে। ইনায়া আর চোখে রাগান্বিত দৃষ্টিতে জাইমের দিকে তাকাচ্ছে বারবার। জাইম বিড়বিড় করে বলল, বেশি ভয় পেয়েছিস? ইনায়া বলল, আমার শত্রুও যেন আপনার মতো বন্ধু না হয় স্যার। তখন হুজুর দোয়া পড়তে পড়তে বাচ্চাটার দিকে এগিয়ে যেতে লাগলো। এবার বাচ্চাটা হামাগুড়ি দিয়ে দেয়াল বেয়ে উপরে উঠে গেল, ভয়ানকভাবে হাসতে হাসতে। হুজুরের চোখ ছানা বড়া হয়ে গেল এই দৃশ্য দেখে। দরজা লাগিয়ে থাকা জাইম আর ইনায়া এক অপরের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে বলল,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি ধরনের শয়তান! হুজুর তাড়াতাড়ি করে মর্গ থেকে বের হয়ে গেল জাইম আর ইনায়াকে সাথে নিয়ে। জাইম জিজ্ঞাসা করলো, কি হলো হুজুর, বের হয়ে এলেন কেন? বাচ্চাটার ভেতরে নিশ্চয়ই খুব খারাপ কিছু আছে, তাকে বাঁচাতে হবে। হুজুর চিন্তিত মুখে বলল, আমার বয়সে আমি এত নিকৃষ্ট আর ভয়ানক কিছু দেখিনি। এটা সাধারণ কোনো শয়তান না। বাচ্চাটাকে বশ করে এখানে পাঠানো হয়েছে কোনো এক উদ্দেশ্য হাসিলের জন্য। জাইম অবাক হয়ে বলল, উদ্দেশ্য? হুজুর বলে, এক কাজ করো, আমার 4টা বড় বড় পেরেক লাগবে আর একটা হাতুড়ি। এগুলো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। আমি শেষ চেষ্টা হিসেবে এটা করব, তবে সফল হব কিনা জানি না। দৃশ্য ফিরে এলো বর্তমানে। জাইমের মুখে সব শুনে তনিকা নামক অবাক হয়ে বলল, কি বলছিস তুই? এই যুগে এসো এসব কিছু হয়? তোর কি মাথা ঠিক আছে, নাকি আমার সাথে কোনো প্র্যাঙ্ক করার চেষ্টা করছিস? জাইম রেগে বলল, আমার মাথার তোর মুন্ডু, বিশ্বাস করলে কর, না করলে নাই। আমার এখন যেতে হবে। আমাকে জানিতে পাঠিয়েছিল, সেটা জোগাড় করতে পারিনি। তখনই জাইমের ফোন বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখল জাইমের মা কল দিয়েছে। জাইম একটু চিন্তিত চেহারায় বলল, এই সময় মা কল দিল কেন? তনিকা বলল, ফোন রিসিভ করলে তো বুঝতে পারবি। জাইম ফোন রিসিভ করে বলল, হ্যাঁ মা বলো। ওপাশ থেকে হালিমা বেগম ভয় ভয় গলায় বলল, একটু বাসা আসতে পারবি জাইম? জাইম বাসা থেকে দাঁড়িয়ে গেল আর বলল, কি হয়েছে মা, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আমি এখনই আসছি। 1 মাস আগের দৃশ্য। এক প্রত্যন্ত গ্রামে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। গ্রামের নাম শান্তিনগর। এই গ্রামের মানুষগুলো বেশ অদ্ভুত। তারা দিনের বেলা ঘর থেকে বের হয় না। সূর্য ডোবার পরে পুরো গ্রামে জনসমাগম দেখা যায়। দৈনন্দিন কাজকর্ম তারা রাতের বেলা করে থাকে। দিনের বেলা পুরো গ্রাম ফাঁকা, জনমানব শূন্য হয়ে থাকে। মেডিকেল টিমের সাথে জাইম এবং ইনায়াও এসেছে। তারা যখন গ্রামে এসে পৌঁছায় তখন ঘড়িতে সময় দুপুর 2টা। গ্রামের মেঠো পথ ধরে তাদের ভ্যান যখন এগিয়ে যাচ্ছিল, দুই পাশে ফসল জমি গ্রীষ্মের কড়া রোদে ফেটে চৌচির হয়ে আছে। যতদূর চোখ যায় শুধু ধুধু মরুভূমির মতো ফাঁকা মাঠ। মানুষজন তো দূর, একটা পাখিও দেখা যাচ্ছে না কোথাও। জাইম ভ্যানের জানলা দিয়ে তাকিয়ে আছে। পাশের সিটে ইনায়া বসে বসে কানে হেডসেট গুঁজে গান শুনছে আর হাত নাড়িয়ে অভিনয় করে নিজেও গান গাওয়ার চেষ্টা করছে। জাইম বিরক্ত হয়ে টান দিয়ে ইনায়ার কান থেকে হেডসেটটা খুলে বলল, তোর গলায় গান শোনাচ্ছে, প্রতিবেশীর কটু কথা শোনা ভালো। ইনায়া আবার কানে হেডসেট গুঁজে বলল, আমি জানি তুই আমাকে দেখে জ্বলিস, কারণ আমার গানের গলা অনেক ভালো। মতিনের দাদি রোজ আমার গলায় গান শুনে আর প্রশংসা করে। জাইম বলল, উপরওয়ালাকে ভয় কর, মতিনের দাদি বয়রা কানে শুনে না। ইনা বলল, তুই আমার চেয়ে বেশি বুঝিস তো, তাহলে বল বোবা তার প্রেমিকাকে গান শোনাবে কিভাবে? জাইম একটু ভেবে বলল, বাবা তো কথাই বলতে পারে না, গান শোনাবে কিভাবে? ইনায়া বলল, ইউটিউবে সার্চ করে। জাইম রেগে বলল, ফালতু কথা রাখ, বাইরের দৃশ্য দেখ, একটা প্রাণ নেই কোথাও। আমরা এখানে ক্যাম্প করে কার চিকিৎসা করব? ইনায়া হেডসেট কান থেকে খুলতে খুলতে বাইরে তাকে অবাক হয়ে বলল, এটা তো খেয়াল করিনি এতক্ষণ, সবকিছু কেমন অদ্ভুত লাগছে, দেখ ওই দিকটা। ততক্ষণে ভ্যান গ্রামের মাঝে প্রবেশ করেছে। ছনের তৈরি ঘরগুলো বাইরে থেকে পাখির বাসার মতো মনে হচ্ছে। প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ। গাছগাছালিগুলো শুকিয়ে হাড্ডিসার হয়ে আছে, পাতাবিহীন। গৃহপালিত পশুর খামারগুলো ফাঁকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গ্রীষ্মকালেও এখানে হালকা হালকা কুয়াশা ছেয়ে আছে। কেমন এক থমথমে পরিবেশ বিরাজ করছে। ভ্যানে থাকা সবাই অবাক চোখে এসব দেখছে। জাইম ভীতকণ্ঠে বলে উঠল, আমরা মূলত কোথায় এসেছি? মনে হচ্ছে বহুদিন ধরে এই গ্রামে কারোর পদচিহ্ন পড়েনি। এটা তো একটা পরিত্যক্ত গ্রাম। হঠাৎ ইনায়া অবাক কণ্ঠে বলল, জাইম, আমি যা দেখতে পাচ্ছি সেটা কি তুইও দেখছিস? জাইম চোখ বড় করে তাকিয়ে দেখল দূরে বাঁশের তৈরি একটা উঁচু টিলার উপরে অস্পষ্ট চেহারার কালো অভাবের মতো কেউ একজন ঠাঁই দাঁড়িয়ে আছে। কুয়াশার জন্য তার মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। হঠাৎ ভ্যানের চাকা নিচে কিছু একটা পড়ল এবং ভয়ানক এক চিৎকার শোনা গেল বাচ্চা কণ্ঠের। ভ্যানের ভেতরে থাকা সবাই অপ্রস্তুত থাকায় সামনে হুড়মুড়িয়ে পড়ল চেঁচামেচি করে। জাইম জিজ্ঞাসা করল, কি হয়েছে, এটা কিসের চিৎকার ছিল? ড্রাইভার ঘাবড়ে গিয়ে বলল, মনে হয় কারোর উপর দিয়ে উঠিয়ে দিয়েছে ভ্যান, কিন্তু এখানে তো কেউ ছিল না। জাইম তাড়াতাড়ি করে নেমে দেখার জন্য উঠল সিট থেকে। ইনায়া জাইমকে থামিয়ে বলল, নামিস না, এখানে কোনো কিছু ঠিক নেই, বিপদ হতে পারে। জাইম বলল, আরে কেউ অ্যাক্সিডেন্ট করেছে, আমরা এইভাবে বসে থাকতে পারি না। এক কাজ করুন, সবাই নামুন ভ্যান থেকে,
আশেপাশে কিছু জায়গাটা সিলেক্ট করুন তাঁবু গাড়ার জন্য, আমি অ্যাক্সিডেন্টের ব্যাপারটা দেখছি। জাইমের কথা মতো সব এক এক করে নামলো। এই গ্রামের আবহাওয়া বাইরে দুনিয়া থেকে আলাদা। কুয়াশা ঘেরা হলেও প্রচণ্ড গরম বইছে এখানে। প্রাকৃতিক বাতাসও নেই, কারণ গাছগাছালি শুকিয়ে কাঠ হয়ে আছে। সবশেষে জাইম এবং ইনায়া ভ্যান থেকে নামলো। আশ্চর্যের বিষয়, সেখানে এমন কিছু ছিল না যে গাড়ির চাকার নিচে পড়তে পারে। না কোনো মানুষ, না কোনো প্রাণী। তাহলে ওই চিৎকার কি ছিল? এসব প্রশ্ন মাথায় ঘুরছিল। তখনই ইনায়া জাইমকে ডাক দিয়ে বলল, জাইম, এখানে কিছু আছে? জাইম গিয়ে দেখলো চাকার সাথে সবুজ রঙের আঠালো কিছু লেগে আছে। জাইম সেটা আঙ্গুলের মাথায় নিয়ে ডলতে ডলতে নিজের নাকের কাছে নিয়ে গন্ধ শুকতেই নাক মুখ বাঁকা করে বমি করার ভান করে বলল, কি বিশ্রী গন্ধ। এটা শুনে ইনায়াও আঙ্গুলে একটু লাগিয়ে নাকের কাছে নিয়ে ওয়াক করে এক গাদা থুতু ফেলে বলল, এটা তো সকালবেলার খাজানার চেয়েও বেশি দুর্গন্ধ। জাইম বলল, চুপ কর, চলো এই টিলার উপরে দাঁড়িয়ে থাকা ভদ্রলোককে কিছু জিজ্ঞাসা করে আসি। ইনা বলল, কোন টিলা, কোন ভদ্রলোক? জাইম তাকে দেখলো সেখানে না আছে কোনো টিলা, না আছে কোনো অবয়ব। তাহলে ওটা কি চোখের ভুল ছিল? ইনা বলল, আমি এখানে এক মুহূর্তেও থাকবো না ভাই, কোনো ক্যাম্প করার দরকার নেই, আমরা এখনই ফিরে যাব। এটা শান্তিনগর না, ভূতনগর। জাইম বলে, এই গ্রামের নাম এই জন্যই শান্তিনগর। কোনো কোনো হল নেই, শব্দ নেই, একদম নিরিবিলি। তখন ইনায়া ঠাস করে পাদ মেরে বলল, কে বলেছে শব্দ নেই? জাইম নাক কুচকে মুখ বাঁকা করে বলল, ছি, ভ্যান তো থেমে আছে, তোর হর্ন মারা দরকার কি এখন? ইনা বলল, চুপ কর, এখন আমার কথা শোন, আমরা এখানে এক মুহূর্তেও থাকছি না, সবাইকে ডাক দে, আমরা ফিরে যাচ্ছি এক্ষুনি। জাইম বলল, তবে আমার কিন্তু ভালোই লাগছে। ইটপাথরের শহরের কোলাহল থেকে এই প্রত্যন্ত নিস্তব্ধ গ্রামে অদ্ভুত এক শান্তি আছে। এসে যেহেতু গিয়েছি, তাহলে আজকের রাতটা তো এখানে থেকে যাই। এমনিতে এখানে কোনো জনমানব নেই, আমাদের কোনো কাজও নেই। এই বলে জাইম একদিকে হাঁটতে হাঁটতে চলে গেল। ইনায়া জাইমের পিছু যেতে বলল, আমি আজকে মরেছি। সেদিন যদি বাপমার কথা শুনতাম, তাহলে আজকে এই বিপদে পড়তে হতো না। জাইম জিজ্ঞাসা করল, কি বলেছিল তোর বাপমা? ইনা বলল, জানি না, বললে আমি তাও শুনি নাই। জাইম হাসতে হাসতে বলল, আচ্ছা রাগ করিস না, আজকে এখানে থেকে কাল চলে যাব শিওর। এতদূর জার্নি করে এসে এখন আবার ফিরে যাওয়ার কারোর শরীরে সায় দিবে না, একটু রেস্ট দরকার সবার। ইনা বলল, কাল পর্যন্ত বাঁচলে তো? জাইম বলল, আরে বাঁচবি, শয়তান এত তাড়াতাড়ি মরে না। ইনাই রেগে বলল, শয়তান হবে তোর বউ? শোন না, আমার কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। ঠিক এমন ফিল হয়েছিল যখন আমার খালাতো বোন আদিবাকে জিনে আসর করেছিল। আমি ওর আশেপাশে থাকলেই আমার এমন ফিল হতো, এখন সেটাই হচ্ছে। জাইম বলে, দেখ, জিন আমাদের মধ্যে আল্লাহর এক ভিন্ন সৃষ্টি। হ্যাঁ, তাদের কিছু স্পেশাল পাওয়ার আছে, তবে আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজনই। সবাইকে ওই একজনের কাছেই ফিরে যেতে হবে। তা এখন মন থেকে এসব ভয় আর অস্বস্তি ঝেড়ে ফেলে দে, শান্তিনগরের শান্তিটা ফিল কর। তখনই একজন জুনিয়র এসে জানালো, ডাক্তার জাইম, আমরা তাঁবু স্থাপন করার জন্য নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করেছি। ওইদিকে একটা লেক আছে, সেখানে সবাই তাঁবু স্থাপন করবে ভাবছে, আপনারা আসুন। জাইম সহমত জানিয়ে আসছে বলে তার সাথে হাঁটা দিল। ইনায় অস্বস্তিতে ভুগছে, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। হঠাৎ জাইম খেয়াল করলো সামনে হাঁটতে থাকা ওই জুনিয়রের কাঁধে থেকে ওপরে পানি জাতীয় কিছু পড়ল। জাইম ভালো করে লক্ষ্য করে দেখল এটা সেই সবুজ আঠালো জিনিসটা, যেটা ভ্যানের চাকায় ছিল। জাইম ইনায়াকে সেটা দেখানোর জন্য পেছনে তাকিয়ে বলতে যাবে, ইনায়া দেখ, তখনই দেখল ইনায়া থমকে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে আছে ঘাবড়ানো চোখে। জাইম অবাক হয়ে ইনায়া বলে তার দৃষ্টি অনুসরণ করে উপরে তাকিয়ে থাওয়া হয়ে গেল। ভয় চোখজোড়া ছানা বড়া হয়ে গেল। বাদুরের মতো একটা প্রাণী হাওয়ায় ভেসে আছে মাথার উপর, তবে সেটা সাইজে বাদুরের 3 গুণ। তার মুখ থেকে আঠালো পানীয়টা বেয়ে পড়ছে। ভয়ানকভাবে লাল চক্ষু দিয়ে তাকিয়ে গড়গড় করে মুখ দিয়ে শব্দ করছে। সামনে থাকা জুনিয়র এই দৃশ্য দেখে এক চিৎকার দিল। সাথে সাথে ওই প্রাণীটা ঠিক সেভাবেই চিৎকার করে জুনিয়রের উপর ঝাঁপিয়ে পড়ল, যেভাবে ভ্যানের চাকার নিচে কিছু পড়ার পর চিৎকার শোনা গিয়েছিল। এর সাথে দৃশ্য বর্তমানে ফিরে এলো। জাইম তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারাতে হারাতে কোনো রকম বেঁচে গেল। ওভার স্পিডে ড্রাইভ করে জাইম বাসার দিকে ছুটে যাচ্ছে। জাইম মনে মনে বলল, ওই গ্রাম থেকে ফিরে আসার পরই এসব অদ্ভুত কর্মকাণ্ড শুরু হয়েছে। আগে তো জিনিসগুলো শুধু স্বপ্নের মাঝে সীমাবদ্ধ ছিল, এখন বাস্তবে রূপ নিচ্ছে। ওই গ্রামের সাথে নিশ্চয়ই এর কোনো কানেকশন আছে। এর মাঝে জাইমের ফোন বেজে উঠল আবার। ড্রাইভ করা অবস্থাতে কোনো রকম ফোন রিসিভ করল।
ওপাশ থেকে ইনায়া বলল, স্যার কোথায় আপনি? হুজুর অপেক্ষা করে আছে জিনিসগুলোর জন্য। জাইম বলল, আমি সেগুলো জোগাড় করতে পারি, তবে তনিকা সেগুলো জোগাড় করে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে হাসপাতালে। আর আমি এখন বাসায় যাচ্ছি। মা কল দিয়েছিল, মায়ের কণ্ঠ শুনে বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে। আপনি প্লিজ ওই দিকটা সামলে নিন মিস ইনায়া। ওপাশ থেকে ইনায়া বলল, ঠিক আছে, আপনি তাড়াতাড়ি মায়ের নিকট যান, আমি এদিকটা দেখছি, চিন্তা করবেন না। পরবর্তী দৃশ্যে দেখা যায় জাইম দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে উঠছে। 4 তলায় পৌঁছেই দেখতে পেল বাসার মেইন দরজা খোলা। ঘরের ভেতর থেকে টিভির আওয়াজ আসছে। জাইম হাঁপাতে হাঁপাতে ধীর পায়ে বাসায় প্রবেশ করল। চাপা গলায় ডাক দিল, মা কোথায় তুমি? কিচেন থেকে যাওয়া বেলো কে? জাইম নাকি? এই সময় বাসায় এলি যে? জাইম এগিয়ে গেল কিচেনের দিকে। গিয়ে দেখল মা মুরগির মাংস রান্না করছে। জাইম পেছনে গিয়ে দাঁড়ালেও হালিমা বেগম একবারও জাইমের দিকে ফিরে দেখল না। সে চুলার দিকে মুখ করে কড়াইয়ের মাংসগুলো নাড়ছিল। জাইমের নাকি উদ্ভট একটা গন্ধ এসে লাগলো। এটা নিশ্চয়ই মুরগির মাংসের গন্ধ না? জাইম বলল, মা কি হয়েছে তোমার? কল করেছিলে কেন? হালিমা বেগম অন্যদিকে ফিরে মাংস নাড়তে নাড়তে বলল, কই, আমি তো কোনো কল করিনি, আর তোকে বাসাতে আসতেও বলিনি। জাইম খেয়াল করলো মায়ের কণ্ঠ একদম স্বাভাবিক শোনাচ্ছে। ফোনে যেরকম ভয় পাওয়ার কণ্ঠ শোনাচ্ছিল, এখন তার সম্পূর্ণ বিপরীত। জাইম একটু অবাক হয়ে বলল, না তুমি তো কল করে আমাকে বাসায় আসতে বললে, দেখে আমার দিকে তাকাও তো, আর কি রান্না করেছ? এরকম বাজে গন্ধ আসছে কেন? হালিমা বেগম একটা চাপা হাসির সাথে বলল, এটা তোর জন্য রান্না করছি না, এটা আমি খাবো। জাইম আর কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে একটা কাপা কণ্ঠ ভেসে আসলো, জাইম। জাইম চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল মা দাঁড়িয়ে আছে কিছুটা দূরে, চেহারায় আতঙ্কের ছাপ, হাত পা থরথর করে কাঁপছে। জাইম আতঙ্কে উঠে মা বলে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে সামনে তাকিয়ে দেখল রান্না করতে থাকা সে ভয়ানক হাসি দিয়ে জাইমের ঠিক চোখের সামনে চলে এসেছে। জাইম চিৎকার দিয়ে পিছনে গিয়ে মায়ের সাথে ধাক্কা খেয়ে উল্টো পড়ে গেল আর বলল, মা এগুলো কি হচ্ছে? দ্বিতীয়টা তুমি ঘরে এলে কিভাবে? তুমি কি আসল নাকি? হালিমা বেগমও ভয় জাইমকে জড়িয়ে ধরে বলল, আমি জানি না এগুলো কি হচ্ছে, আমি পালানোর চেষ্টা করেও পারিনি। দরজার কাছ থেকে কেউ আমাকে টেনে ঘরে ভেতরে এনে আঁচড়ে ফেলে। জাইম তাকিয়ে দেখলো সামনে আর কেউ নেই, ওই ভয়ানক জিনিসটা অদৃশ্য হয়ে গিয়েছে। জাইম আস্তে আস্তে উঠে বলল, মা এগুলো তখন থেকে বাস্তবে রূপ নেওয়া শুরু করেছে যখন আমি ওই গ্রামে গিয়েছিলাম। সেখান থেকে নিশ্চয়ই কিছু না কিছু আমি সাথে করে নিয়ে এসেছি। তখনই কিচেনে ধোঁয়া দেখা গেল, কড়াই কিছু একটা পুড়ছে, বাজে একটা গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। জাইম আর হালিমা বেগম আস্তে আস্তে কিচেনের দিকে গেল। জাইম হাত দিয়ে বাতাস করে ধোঁয়া সরিয়ে চুলা অফ করে দিল। ধোঁয়া কেটে যেতেই জাইম অবাক আর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, মা এগুলো কি কড়াই? হালিমা বেগম কাশতে কাশতে এগিয়ে এসে ভয় পেয়ে বলল, এগুলো তো কারো চোখের মণি, যেন এগুলো এখনো জীবিত আর আমাদেরকে দেখছে। দৃশ্য পরিবর্তন। তনিকার আদিবা রিকশায় করে হাসপাতালের দিকে যাচ্ছে। তনিকার হাতে একটা ব্যাগ, সেখানে পেরেক আর হাতুড়ি রাখা। আদিবা বলল, হাসপাতালে মানুষ যায় মাথা জোড়া লাগাতে, আর তোকে দেখে মনে হচ্ছে মাথা ফাটাতে যাচ্ছিস কারোর। তনিকা আদিবার কথায় পাত্তা না দিয়ে রিকশাওয়ালা মামাকে বলল, মামা তাড়াতাড়ি যান তো, দেরি হয়ে যাচ্ছে। আদিবা বলল, তনিকা সত্য করে বলতো কেন যাচ্ছিস হাসপাতালে? তনিকা এবার বলল, দেখতে চাস নাকি শুনতে চাস? আদিবা বলল, বুঝতে পারছি ঘটনা খুব সিরিয়াস, ঠিক আছে গেলেই দেখতে পারবে এগুলো তুই কি করিস। আর শুন, ওই হাসপাতালে আমার নার্স কাজিন আছে ইনায়া। তনিকা বলল, জানি, এই জন্যই তোকে নিয়ে যাচ্ছি। আদিবা মুখ কালো করে বলল, আচ্ছা এই জন্য? আমি ভাবছিলাম তুই বেস্ট ফ্রেন্ড হিসেবে আমাকে নিয়ে যাচ্ছিস। তনিকা দেখলো আদিবার মুখটা মলিন হয়ে গিয়েছে, তাই আদিবার হাত ধরে বলল, বেস্ট ফ্রেন্ড হিসেবেই নিয়ে যাচ্ছি, না হলে আমার বয়ফ্রেন্ড ওই হাসপাতালে ডাক্তার, আমার কাউকে দরকার ছিল না, তোকে নিয়ে যাচ্ছি মন থেকে বেস্ট ফ্রেন্ড মনে করি। আদিবা এবার একটা হাসি দিল এবং বলল, আচ্ছা মানলাম। তনিকাও হাসি দিল, বলল, আর চিন্তা করিস না, হাসপাতাল থেকে প্রাক্তনকে ভুলে যাওয়ার ইঞ্জেকশন নিয়ে তোর মাথায় লাগিয়ে দিব, যাতে ওই খাটাসটাকে আর মনে না পড়ে তোর। আদিবা মুচকে সে কবিতার সুরে বলল, তাকেও সাজানো হচ্ছিল, আমাকেও সাজানো হচ্ছিল, সেও পালকিতে চড়েছিল, আমাকেও পালকিতে হয়েছিল, হুজুর ওই দিকেও ছিল, হুজুর এই দিকেও ছিল, পার্থক্য শুধু এতটুকু ছিল, তাকে সবাই আপন করে নিচ্ছিল আর আমাকে দাফন করে দিচ্ছিল। তনিকা হা করে বলে, তুই এত ইমোশনের মাঝে মাঝে কিভাবে চেপে রাখিস? আমি হলে কবেই পাগলে যেতাম।
আদিবা বলল, তোর কি আমাকে নর্মাল মনে হয়? আমি তার জন্য পাগল ছিলাম, আর সে আমাকে রাস্তার পাগল মনে করে ছেড়ে চলে গিয়েছে। তনিকা বলল, মন খারাপ করিস না, তোর মতন পাগল যে হারিয়েছে সে কোনোদিন সুখী হতে পারবে না। একটা কথা মাথায় রাখবি, যারা আরেকজনের বেঁচে থাকা হারাম করে দেয় তাদের মৃত্যু সহজ হয় না। কথা বলতে বলতে তনিকার আদিবা হাসপাতালে পৌঁছে গেল। দূর থেকে ইনায়া তাদেরকে দেখে হনহনিয়ে হেঁটে আসতে লাগলো। তনিকা রিক্সা ভাড়া পরিশোধ করল। এর মাঝে ইনায়া সেখানে এসে আদিবাকে দেখে বলল, তুই এখানে কি করিস? আদিবা বলল, ভয় পাইস না, আমার সাথে এখন আর কোনো জিন নেই। তনিকা অবাক হয়ে বলল, এখন আর নেই মানে? আগে ছিল নাকি? ইনায়া বলল, ছিল মানে? পুরো দেবদাস টাইপের জিন ছিল, ছাকা তো সেই জিনটাই দিয়েছে ওরে। তনিকা টাসকি খেয়ে আবার অবাক হয়ে আদিবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তার মানে তোর প্রাক্তন একজন জিন ছিল, আর তার জন্য তুই আজ এমন পাগলা হয়ে আছিস? আদিবা বলল, ওর নাম গুপ্ত ছিল, ইফরিত বংশের জিন, শক্তিশালী জিন। দৃশ্য শুরু হয় 1 মাস আগে মেডিকেল ক্যাম্প থেকে। তাবু স্থাপনের কাজ চলছে লেকের পাড়ে। লেক বলতে আয়তন অনেক বড় হলেও পানি খুব কম, তবে পানি এতটা পরিষ্কার যে লেকের তলদেশে মাটি পর্যন্ত দেখা যাচ্ছে। সিনিয়র ডাক্তার জাহাঙ্গীর বলল, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, ডাক্তার জাইম আর মিসেস ইনায়া এখনও আসলো না। তাদেরকে ডাকতে যে জুনিয়র গেছে তারও কোনো হদিস নেই। তখন ভ্যানের ড্রাইভার বলল, আমি কি একবার গিয়ে দেখব নাকি স্যার? ডাক্তার জাহাঙ্গীর তাকে অনুমতি দিল এবং বলল, তাদেরকে গিয়ে সোজা নিয়ে চলে আসবেন। গ্রামটা দিনের বেলাতে এত নিস্তব্ধ না জানি রাতের জন্য কি অপেক্ষা করছে। ড্রাইভার জি স্যার বলে চলে গেল জাইমকে খুঁজতে। তখন সূর্য ইতোমধ্যে অস্ত চলে গিয়েছে, কুয়াশাটাও বেড়ে যাচ্ছে অন্ধকারের সাথে সাথে। ড্রাইভার পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট মুখে নিয়ে লাইটার জ্বালাতেই দমকা এক বাতাসে সেটা নিভে গেল। মনে হলো যেন খুব দ্রুত গতিতে কেউ একজন সামনেই দিয়ে ছুটে গেল। ড্রাইভার চমকে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখল কিছু তো নেই। মনের ভুল ভেবে আবার লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো। এবার কোনো সমস্যা হলো না। সিগারেটে টান দিয়ে ড্রাইভার একটু জোরে ডাক দিল, ডাক্তার সাহেব, কোথায় আপনি? বড় স্যার আপনাদের ডেকেছে। দূর, আশেপাশে তো কেউ নেই, কোথায় খুঁজবো আন্দাজে? আর খুঁজে না পেলেই কি, আমি তো আসছি সিগারেট খেতে। এদিক ওদিক ঘুরে একটু পর গিয়ে বলবো তাদেরকে পাইনি কোথাও। এই বলে সিগারেট টানতে টানতে হাঁটতে লাগলো। দেখা গেল গ্রামের পরিবেশ পাল্টাতে শুরু করেছে। শুকনো মরা গাছগুলো পাতা গজাচ্ছে আপনা আপনি। ছনের তৈরি ঘরগুলোতে আলো জ্বলে উঠছে। ঝংকার ধরা টিউবওয়েল থেকে পানি পানি গড়িয়ে পড়ছে। এসব যা কিছু হচ্ছিল সব ড্রাইভারের পেছনে হচ্ছিল, তাই সেসবের কিছুই দেখতে পাচ্ছিল না। সে ডাক্তার সাহেব বলে ডাকতে ডাকতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো তার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া দরকার, তাই সে এগিয়ে গিয়ে একটা ঘরের কোণে দাঁড়িয়ে পারফরমেন্স দিতে লাগলো। ঠিক তখনই সে ঘরে বাতিটা জ্বলে উঠল ধাপ করে। ড্রাইভার চমকে গিয়ে পেছনে সরে গেল। এতে নিজের পানিতে নিজের প্যান্ট ভিজে গেল। ড্রাইভার অবাক হয়ে বলল, আমি তো এগুলো পরিত্যক্ত ঘর মনে করেছিলাম, তাহলে বাতি জ্বলল কিভাবে? এটা বলে চারপাশে তাকিয়ে দেখলো প্রত্যেকটা ঘরে বাতি জ্বলে আছে। কুয়াশার মাঝে হলুদ রঙের বাতিগুলো কেমন ভুতুরে লাগছে। ড্রাইভার একটু ঘাবড়ে গেল আর বলল, আমি ফিরে যাচ্ছি, ডাক্তার সাহেবকে খুঁজে পাইনি বলে দিব। এই বলে যখনই যেতে ধরলো ঘরের ভেতর থেকে একটা শব্দ আসলো, যেমনটা কেউ হাড় চিবে খেলে হয়। ড্রাইভার থমকে দাঁড়ালো এবং কান পেতে শুনল কর্মর করে কেউ কিছু একটা চিবিয়ে খাচ্ছে। ড্রাইভার বিড়বিড় করে বলল, বোট খাই কি ঘরে? ছনের বেড়া 2 দিকে ফাঁকা করে ড্রাইভার ভেতরে উকি মারল। দেখল একপাশে একটা হারিকেন জ্বলছে নিবু নিবু করে। তার সামনে অন্যদিকে ফিরে এক মহিলা বসে বসে কিছু একটা খাচ্ছে। তার মুখটা দেখা যাচ্ছে না, কি খাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। ড্রাইভার ভালো করে দেখার জন্য আরেকটু ফাঁকা করলো বেড়া। তখনই ওই মহিলা মোটা কণ্ঠে বলল, খেতে চাইলে ভেতরে আয়, উকি মারিস না। ড্রাইভার প্রচণ্ড ঘাবড়ে গিয়ে এক মুহূর্ত দেরি দাঁড়ালো না। হনন করে হাঁটা দিল, ভয়ে জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে। দেখা গেল ঘরের বেড়ার ফাঁকা দিয়ে 2টা লাল চোখ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এদিকে দেখা যায় জাইম আর ইনায়া ওই জুনিয়রের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। বাদরের মতো জিনিসটা জুনিয়রের উপর আক্রমণ করার আগেই অজানা এক কারণে আবার উড়ে চলে গিয়েছিল, কিন্তু জুনিয়র ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন ইনায়া লক্ষ্য করল অন্ধকারের সাথে কুয়াশাও বাড়ছে আস্তে আস্তে। ইনায়া বলল, জাইম, এটা সেই গ্রাম না,
যেখানে আমরা এসেছিলাম। জাইমও অবাক হয়ে চারিদিকে দেখে বলল, সত্যি তো তাই। হঠাৎ করে গাছগাছালিগুলো তাজা হয়ে গিয়েছিল, ঘরে ঘরে বাতি জ্বলে উঠেছে, পানি বয়ে যাওয়ায় আওয়াজ আসছে। সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে রাত নামার সাথে। তখনই দেখা গেল দূর থেকে কয়েকটা আলো এদিকে এগিয়ে আসছে। ইনা একটু অসুস্থ হয়ে বলল, মনে হয় ক্যাম্প থেকে কেউ আসছে আমাদের নিয়ে যেতে। কুয়াশা ভেদ করে সে আলো যত এগিয়ে আসছে, জাইম আর ইনায়া অবাক হয়ে দেখে কয়েকজন কৃষক কাঁধে লাঙল আর গরু নিয়ে হারিকেন হাতে করে আসছে। জাইম আর ইনায়া এক অপরের দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? দিনের বেলা তো গ্রামে কোনো মানুষ ছিল না। তারা কাছাকাছি এসে জাইমদের এভাবে বসে থাকতে দেখে থামল এবং জিজ্ঞাসা করল, কার আপনারা? জাইম সালাম দিল এবং বলল, আমরা শহর থেকে এসেছিলাম। আমি একজন ডাক্তার, এই গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। কিন্তু জাইমের কথা শেষ না হতে এক কৃষক বলল, আপনারা ভুল জায়গায় এসেছেন সাহেব। এই গ্রামে কারোর কোনো রোগ নেই, আমরা কখনো অসুস্থ হই না। আমাদের ঔষধ এই গ্রামের বাতাস। না জেনে না বুঝে এসে যেহেতু পড়েছিলেন, উচিত ছিল সন্ধ্যা নামার আগেই বিদায় নেয়া। এখান থেকে গিয়ে ভুল করেছেন। এই বলে জাইমকে কিছু বলার সুযোগ না দিয়ে তারা চলে গেল। গরুগুলো দেখে মনে হচ্ছিল যেন তাদের পা মাটি স্পর্শ করছে না, উড়ে উড়ে চলছে। চোখের ভুল ভেবে জাইম ইনায়ের দিকে তাকিয়ে দেখল সে খুব ঘাবড়ে আছে। ইনায়া রেগে কান্না কান্না ভাব করে বলল, আমি বলছিলাম ফিরে যাই তখনই। এখন কোন বিপদে পড়েছে আল্লাহ ভালো জানেন। এর মাঝে জুনিয়রের জ্ঞান ফিরে এলো। ধরফর করে উঠে চিৎকার করে বলল, আমাকে মেরো না, হ্যাঁ আমাকে মেরো না। জাইম ধমক দিয়ে বলল, শান্ত হও, কেউ মারবে না তোমাকে। জুনিয়র এদিক ওদিক দেখে ঘাবড়ানো কণ্ঠে বলল, ব্যাটম্যান ছিল না ওটা, তাই না? জাইম ওই দিকে তাকিয়ে বলতে যাবে, দেখ ওই লোকটা। দেখা গেল সেখানে কেউ নেই। জুনিয়র বলল, আইলা, মুনলাইটও দাও। ইয়ানা জিজ্ঞাসা করলো, মুনলাইট মানে? জাইম দাঁত কটমট করে বলল, বাদ দে, সে হলিউডে আছে, চল যাওয়া যাক। এই গ্রামের কেউ হয়তো চাই না আমরা এখানে থাকি, কেউ আমাদের সাথে কথাই বলে না। কাল সকাল সকাল চলে যাব শহরে। তিনজন হেঁটে চলে যাচ্ছিলাম। জাইমের কোমরে চাবির ছড়াটা দুল খাচ্ছে। দেখা গেল বাজারের সবাই রহস্যময় দৃষ্টিতে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওই দোকানদারের মুখে ভয়ানক এক হাসি। দৃশ্য ফিরে আসে বর্তমানে। কিরে, কি করছিস তুই? আমাকে বল, এভাবে পুরো ঘর তছনছ করার মানে কি? হালিমা বেগম হাহুতাশ করে কথাগুলো বলছিল। দেখা গেল জাইম তার রুম তন্ন চন্ন করে কিছুটা খুঁজছে। বিছানা চাদর থেকে শুরু করে ওয়ার্ড্রোপের ড্রয়ারগুলো ছড়িয়ে ছিটে পড়ে আছে চারিদিকে। হালিমা বেগম তেরে গিয়ে জাইমকে থামিয়ে বলল, পাগলামি কেন করছিস? কি হয়েছে? এগুলো এলোমেলো করে কি খুঁজছিস বল আমাকে। জাইম রাগান্বিত কণ্ঠে বলল, একটা চাবির ছড়া। আমি যে ওই গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, এই সব কিছু হয়তো ওই জিনিসটার সাথে এসেছে। হালিমা বেগম অবাক হয়ে বলল, চাবির ছড়া? সাথে একটা পুতুল ছিল। জাইম চোখ বড় বড় করে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখেছো সেটা? কোথায় দেখেছ? হালিমা বেগম বলল, কোথায় দেখেছি মানে? তুই গ্রাম থেকে ফিরে আসার পরদিনই তো দুপুর টাইমে এসে নিয়ে গেলি। জাইম অবাক হয়ে বলল, মানে? আমি কবে দুপুর টাইমে বাসে এসেছিলাম, তাও চাবির ছড়া নিতে? হালিমা বেগম বলল, মনে করে দেখ। দৃশ্য চলে যায় আগে। হালিমা বেগম সবেমাত্র গোসল সেরে বের হয়েছেন, তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। হালিমা বেগম চিন্তা করলো, এই অসময়ে আবার কে এলো? হতে পারে পাশের বাসার ভাড়াটিয়া। এইভাবে গিয়ে দরজা খুলে দেখলো জাইম দাঁড়িয়ে আছে। হালিমা বেগম জিজ্ঞাসা করলো, কি রে, তুই এই সময় বাসায়? জাইম খুব শান্ত গলায় বলল, একটা জিনিস নিতে এসেছে। আমার রুমে গিয়ে ওয়ার্ড্রোপের 3 নম্বর ড্রয়ার খুলে একটা চাবির ছড়া দেখতে পাবে, পুতুল সহ, সেটা একটু এনে দাও। হালিমা বেগম অবাক হয়ে বলল, কি ব্যাপার বলতো? এমনিতে তো কোনো জিনিসে আমার হাত দেওয়া মানা, তাহলে আজ আমাকে কেন চাবির ছড়া এনে দিতে বলছিস? তুই নিজে এসে নিচ্ছিস না? জাইম বলল, মা আমার খুব তাড়া আছে, যেটা বলছিস সেটা তাড়াতাড়ি করো, আমার আবার যেতে হবে। হালিমা বেগম আর কিছু না বলে জাইমের রুমে গিয়ে চাবির ছড়া নিয়ে আসলো এবং তার হাতে দিতেই জাইমের ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি ফুটে উঠল। হালিমা বেগম বলল, এসেছিস যেহেতু তাহলে দুপুরে খাবারটা খেয়ে যা। জাইম বলল, আমার পেট ভরা মা। এই বলে সিঁড়ি বেয়ে তাড়াহুড়া করে নেমে গেল। হালিমা বেগম একটু অবাক হলেও বিষয়টা তেমন পাত্তা দিল না। দৃশ্য ফিরে এলো বর্তমানে। জাইম ঠাস করে খাটে বসে পড়ল আর বলল, ওটা আমি ছিলাম না। দৃশ্য পরিবর্তন।
হাসপাতালের মর্গে হুজুরের সামনে সেই বাচ্চাটা টান হয়ে শুয়ে আছে। 4টা পেরেক ফ্লোরে গেড়ে লাল সুতো দিয়ে একটা সার্কেল তৈরি করা হয়েছে। তার মাঝেই বাচ্চাটা শুয়ে আছে চোখ বন্ধ করে। পেছনে দাঁড়িয়ে আছে ইনাই এবং তনিকা। হুজুর বিভিন্ন দোয়া পড়ে ফু দিচ্ছে আর বাচ্চাটা বারবার কেঁপে উঠছে। তনিকা আস্তে আস্তে বলল, কখনো লাইভ ভূত ছড়ানো দেখিনি, এটা আমার নতুন অভিজ্ঞতা। ইনায় বলল, তাহলে তোমার শান্তিনগর গ্রামে যাওয়া দরকার ছিল, লাইভ ভূত ছাড়ানো না, সরাসরি ভূত দেখতে পেতাম। তনিকা আর চোখে তাকিয়ে বলল, আসলেই? ইনায় বলল, ওটা ছিল অন্যরকম অভিজ্ঞতা, পরে কখনো বলবো তোমাকে। এখন বলো আদিবা কোথায় গেল? তনিকা বলল, দেখো কোথাও লাল পানি খেয়ে পড়ে আছে দেবদাসী হয়ে, জিন বয়ফ্রেন্ডও চাকা দিয়ে শিখে গেছে। তখন আদিবা পেছন থেকে কর্কশ গলায় বলল, যেতে দে ওকে। সবাই থমকে গেল। হুজুরও দোয়া পড়া থামিয়ে আদিবার দিকে তাকালো। তনিকা এবং ইনায়া ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। তনিকা ভয় পেয়ে কণ্ঠে বলল, লাল পানি বোতল সহ চিবিয়ে খাইছে মনে হয়। দেখা গেল আদিবা এলোমেলো চুলে ভয়ানকভাবে দাঁড়িয়ে আছে। মাথা তুলে ঘাড় মটমট করে অন্যরকম এক কণ্ঠে বলল, ওই বাচ্চাকে যেতে দে। দৃশ্য শুরু হয় সেই রেল স্টেশন থেকে। ছোট বাচ্চাকে কোলে নিয়ে মেয়েটা এক জায়গায় বসে আছে। একটু দূরেই অ্যাম্বুলেন্সের কামরা বাচ্চাটাকে আত্মহত্যা করা মাকে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে এই বিষয়ে। মেয়েটা বারবার বাচ্চাটার ঘুমন্ত মুখের দিকে তাকাচ্ছে আর ভাবছে কি করবে এখন। পুলিশকে সবকিছু খুলে বলবে, তাহলে তো তারা এই ফুটফুটে বাচ্চাকে নিয়ে এতিমখানে দিয়ে দিবে। আর আমার যেহেতু বিয়ে হয়নি, তাই আমি চাইলেও তাকে দত্তক নিতে পারবো না। কিন্তু আমি এই বাচ্চাকে নিজের কাছে রাখবো কি করে? এখন আমার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। অন্যদিকে আমার মা বাবা আমাকে বিশ্বাস করবেন না। এসব ভেবে পাগল প্রায় মেয়েটা একটা সিদ্ধান্ত নিল, বাচ্চাটাকে পুলিশের হাতে দিয়ে দিবে। এখনো বাচ্চা লালন পালন করার মতো বয়স হয়নি আমার। যেমন ভাবা তেমন কাজ। মেয়েটা গিয়ে পুলিশকে সব কিছু বিস্তারিত বলে দিল। পুলিশ বাচ্চাসহ মেয়েটাকে থানায় নিয়ে গেল। মেয়েটার জবানবন্দি নিয়ে বাচ্চাটাকে রেখে তাকে ছেড়ে দেওয়া হলো। মেয়েটা চলে আসার সময় জিজ্ঞাসা করলো, আপনারা বাচ্চাটার সাথে কি করবেন? পুলিশ জানালো, 7 দিন তাকে আমাদের লেডি কনস্টেবলের তত্ত্বাবধানে রাখা হবে এবং তাকে দত্তক নেওয়ার মতো ভালো একটা পরিবারের খোঁজ করা হবে। যদি 7 দিনের মাঝে সেটা পাওয়া না যায় তাহলে এতিমখানায় দিয়ে দেওয়া হবে। মেয়েটার মন খারাপ হয়ে গেল, তবে কিছু করারও ছিল না। থানা থেকে বের হয়ে যাওয়ার সময় বারবার পেছনে তাকিয়ে দেখছিল লেডি কনস্টেবলের কোলে বাচ্চাটাকে। বাচ্চাটা ততক্ষণে ঘুম থেকে উঠেছে। মেয়েটা চলে যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। না চাইতেও মন শক্ত করে থানা থেকে বের হয়ে গেল। রাস্তায় আসতেই কোথা থেকে যেন একটা উস্কো খুস্কো চুলদারির পাগল ছুটে এসে মেয়েটাকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল এবং রাগান্বিত কণ্ঠে বলল, তুই মানুষ না, তুই মানুষ না, তুই একটা ডাইনি। এই বলে পাগলটা হনহনিয়ে চলে গেল, যেন কোথায় মিলিয়েও গেল। মেয়েটা উঠে অবাক হয়ে চারপাশে তাকিয়ে আর পাগলটাকে দেখতে পেল না। সারাদিনের স্বাভাবিক অস্বাভাবিক ঘটনা দেখতে দেখতে মেয়েটা ক্লান্ত। তাই দেরি না করে রিক্সায় উঠে বসলো বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। ট্রেন যেহেতু মিস করে ফেলেছে, তা এখন বাড়ি ফিরতে হলে বাস দিয়েই যেতে হবে। ততক্ষণে সন্ধ্যা নেমে এসছে প্রায়। শীতের দিন হওয়ায় কুয়াশা ছেয়ে গিয়েছে চারিপাশ। রিক্সাওয়ালা চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে প্যাডেল মেরে এগিয়ে চলেছে। মেয়েটা উদাস হয়ে বসে আছে। শীতের ঠান্ডা প্রবাহে মেয়েটার দাঁত লেগে যাচ্ছে। বারবার বাচ্চাটার স্নিগ্ধ মুখখানা চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎ রিক্সাওয়ালার কণ্ঠে মেয়েটার ধ্যান ভাঙল, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুমি কিনা আমার ছেলেকে তাদের কাছে রেখে আসলে। মেয়েটা থতমত খেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মানে কি বলছেন আপনি? রিক্সাওয়ালা বলল, কি কইলাম আফুমনি? কইলাম যে আপনি তো সেটা জামা কাপড় পরেন নাই, যদি ঠান্ডা লাগে তাইলে আমার রিক্সা সিটের নিচে বাড়তি চাদর আছে। মেয়েটা বলল, আপনি এটা বলেছেন? রিক্সাওয়ালা আবার অদ্ভুত কণ্ঠে বলল, তুমি কাজটা মোটেও ঠিক করনি, এর জন্য তোমাকে মূল্য দিতে হবে। মেয়েটা আরও ঘাবড়ে গিয়ে বলল, এই রিক্সা থামান, কে বলতে বলছেন আপনি? রিক্সাওয়ালা অবাক হয়ে বলল, কইলাম যে চাদরটা বাইর করে দিমু নাকি? আমনে ঠান্ডা লাগতেছে আর আমনে এমন চিল্লে উঠতেছেন কেন? কথা কইয়া হতামি না। মেয়েটার মাথা চক্কর দিল, এসব কি হচ্ছে? হঠাৎ চোখ পড়ল রাস্তার পাশে কুয়াশার মাঝে সেই বাচ্চার আত্মহত্যা করা মা দাঁড়িয়ে আছে ঠায়। মেয়েটা ভয় পেয়ে চোখ ডলে আবার তাকাতেই দেখল সেখানে কেউ নেই। দেখার ভুল ভেবে যখনই আবার সোজা হয়ে বসলো, তখন মেয়েটা তার জীবনের সবচেয়ে বড় ভয়ানক জিনিসটার সম্মুখীন হলো। ওই বাচ্চার মা তার পাশে বসে আছে রিক্সাতে, রক্তাক্ত ভয়ানক চেহারা, চোখগুলো লাল রঙে লাল হয়ে আছে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই মহিলা খপ করে মেয়েটার গলা চেপে ধরল।
মেয়েটা চিৎকার করে উঠল। এর মাঝে কুয়াশা ভেদ করে একটা ট্রাক ছুটে আসলো। রিক্সাওয়ালা কোনো রকম নিয়ন্ত্রণ করে বড় এক অ্যাক্সিডেন্টের হাত থেকে রেহাই পেল। তবে রিক্সা গিয়ে বাড়ি খেলো রাস্তার পাশে একটা বৈদ্যুতিক খুঁটির সাথে। মেয়েটা ছিটকে গিয়ে রিক্সা থেকে পড়ে গেল নিচে। রিক্সাওয়ালা অনেক রেগে গিয়ে বলল, এ আফা, আমনে কি পাগল? এমনি কেউ চিল্লাই নেই, আর একটু হইলেই ট্রাকের তলে পিসা মরে যেতাম। সমস্যা কি আমনের? মেয়েটা কোনো রকম কোকড়াতে কোকড়াতে উঠে নিজের গলা হাতিয়ে আশেপাশে তাকিয়ে বলল, কোথায় গেল সে? আপনি কি সাদা শাড়ি পরা কোনো মহিলাকে দেখেছেন? রিক্সাওয়ালা বলল, আমনের মাথাত সমস্যা সাফা, ভাড়া লাগবো না, আমনে আমনের মতো যান, আমি যাবো না। এই বলে রিক্সাওয়ালা রাগে গজগজ করতে করতে চলে গেল। মেয়েটা আমার বাধা দিল না, কাঁধে ব্যাগ নিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে হেলান দিয়ে বসে পড়ল। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই ভেবে পাচ্ছে না। তখনই আবার চোখ গেল রাস্তার উপর দাঁড়িয়ে আছে সেই মহিলা। এবার মেয়েটার আগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে যেতে বলল, আমি আপনার ছেলের দায়িত্ব কেন নেব? আমি আপনাকে চিনি না, জানি না, হঠাৎ করে এসে আমার কাছে একটা বাচ্চা দিয়ে বলবেন তার দায়িত্ব নিতে? চলে যান আমার জীবন থেকে, না হলে আমি নিজেকে শেষ করে দেব। মেয়েটা এসব বলতে বলতেই যতই রাস্তা পার করে এগিয়ে যাচ্ছে, মহিলার অবয়ব আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে কুয়াশার মাঝে। হঠাৎ ট্রাকের হর্ন শোনা গেল বিকট শব্দে। মেয়েটা বামে তাকিয়ে দেখল কুয়াশা ভেদ করে দুইটা আলো তেড়ে আসছে। মেয়েটা দাঁড়িয়ে আছে রাস্তার ঠিক মাঝ বরাবর। উপায়ন্তর না দেখে মেয়েটা চোখ বন্ধ করে ফেলল ঠায় দাঁড়িয়ে। কোন এক অদৃশ্য শক্তি এক ধাক্কায় মেয়েটাকে রাস্তার পাশে নিয়ে ফেলল। ট্রাক চলে গেল শো শো করে। মেয়েটা মাথায় হাতে আঘাত পেয়ে নিচে পড়ে কোকড়াতে লাগলো। হঠাৎ মেয়েটার কানে ফিসফিস করে বাতাসের মতো কেউ বলল, এবার বাঁচিয়ে দিলাম আমার ছেলের জন্য, যাও তাকে তোমার কাছে নিয়ে আসো, সে কান্না করছে। মেয়েটা ভাঙা ভাঙা পায়ে উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। হতাশ হয়ে কান্না করে দিল এবং বলল, এ কোন বিপদে আমাকে ফেলে দিল আল্লাহ। এই বলে রাস্তায় এগিয়ে গিয়ে একটা রিক্সা নিল আর বলল, থানায় চলেন। পরের দৃশ্যে দেখা যায় মেয়েটা থানার সামনে এসে পৌঁছেছে। ভেতর থেকে বাচ্চাটার কান্নার আওয়াজ ভেসে আসছে। মেয়েটা রিক্সা ভাড়া মিটিয়ে একটু তাড়াহুড়ো করে ভেতরে চলে আসলো। কেন জানি বাচ্চাটার কান্না শুনে মনের ভেতর উথাল পাতাল শুরু হয়েছে। ভেতরে গিয়ে যেই দৃশ্য দেখল তাতে মেয়েটার মন ভেঙে চুরমার হয়ে গেল। রাগে যেন চেহারা ফেটে পড়ল। দেখা গেল বাচ্চাটা এই ঠান্ডার মাঝে ফ্লোরে শুয়ে কান্না করছে, আর পুলিশরা তাদের খোশ গল্পে হাসি হাসিতে ব্যস্ত। কারো কোনো ধ্যান নেই বাচ্চাটা ঠান্ডায় কষ্ট পাচ্ছে। মেয়েটা এটা দেখে তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে চিৎকার করে বলল, আপনার কি মানুষ নাকি জানোয়ার? একটা দুধের বাচ্চাকে এভাবে ফ্লোরে ফেলে অমানুষদের মতো হাসাহাসি করছেন? লেডি কনস্টেবল তেড়ে এসে মেয়েটার গালে কষে একটা চড় লাগিয়ে বলল, তোর কাছ থেকে শিখতে হবে আমাদের কি করতে হবে। আর এসব বাচ্চার জায়গা ফ্লোরেই হয়। মা হয়তো নষ্টামি করে বাচ্চা জন্ম দিয়েছে, এখন বাচ্চার বাবা খুঁজে পাচ্ছে না, তাই নিজে আত্মহত্যা করে এটাকে রেখে গেছে। এই কথা শুনে মেয়েটার যেন মাথা পুরো নষ্ট হয়ে গেল। মেয়েটা নিজেও জানে না একজন অপরিচিত মহিলার সম্পর্কে এমন কুরুচিপূর্ণ কথাবার্তা শুনে মেয়েটার কেন রাগ হচ্ছে। মেয়েটা এক হাতে বাচ্চাটাকে কোলে নিয়ে অন্য হাত দিয়ে লেডি কনস্টেবলকে উল্টো চড় দিয়ে ছিটকে ফেলে দিল নিচে। এই দেখে অন্যান্য পুলিশরা রেগে মেগে তেড়ে আসতে লাগলো। লেডি কনস্টেবল উঠে গালে হাত দিয়ে বলল, তোর এত বড় সাহস, পুলিশের গায়ে হাত দিয়েছিস, আজকে তোর ওই হাত আমি কেটে ফেলবো। কয়েকজন পুলিশ মিলে যখন মেয়েটার দিকে তেড়ে আসলো তখন মেয়েটা ঘাবড়ে গিয়ে থানা থেকে বের হয়ে যাওয়ার জন্য দৌড় দিল। তখনই আপনা আপনি থানার দরজাটা ধাপ করে বন্ধ হয়ে গেল। মেয়েটার শরীরে ঠান্ডা একটা বাতাস এসে লাগলো। সাথে সাথে মেয়েটার কোলে বাচ্চাটা খিলখিল করে হেসে উঠল কান্না থামিয়ে। মেয়েটা মাথা নিচু করে এক জায়গায় দাঁড়িয়ে রইল। ওই লেডি কনস্টেবল এসে যখনই মেয়েটাকে আঘাত করতে যাবে তখনই মেয়েটা মাথা তুলে চোখ মেলে তাকালো। লেডি কনস্টেবল ভয়ে পেছনের দিকে পড়ে গেল। পরবর্তী দৃশ্যে দেখা যায় থানার দরজা একা একাই খুলে গেল। মেয়েটা বাচ্চাটাকে কোলে নিয়ে বের হয়ে যাচ্ছে। থানার ভিতর সবকিছু ভেঙে চুরমার। পুলিশগুলো আহত হয়ে ফ্লোরে পড়ে কাতরাচ্ছে। লেডি কনস্টেবলের হাতটা ভেঙে উল্টো হয়ে গেছে। থানা থেকে বের হয়ে মেয়েটা সোজা বাস স্ট্যান্ডে চলে গেলাম বাচ্চাটাকে নিয়ে। কাউন্টার থেকে টিকিট নিয়ে দোকান থেকে বাচ্চার জন্য দুধ কিনে বাসে চড়ে দেখলো সব সিটে মানুষ বসে আছে। শুধু একটা সিটে একটা মহিলা মুখে রুমাল দিয়ে ঢেকে হেলান দিয়ে শুয়ে আছে। মেয়েটা ওই মহিলার পাশের সিটে বসে পড়লো খালি সিটটাতে।
এরপর বাচ্চাটাকে দুধ পান করাতে করাতে পাশে তাকিয়ে দেখল মহিলা এখনও একইভাবে মুখে রুমাল দিয়ে শুয়ে আছে। কিছুটা অদ্ভুত আর অস্বস্তি ফিল হলেও মেয়েটা তেমন পাত্তা দিল না। দুধ পান করে বাচ্চাটা ঘুমিয়ে গেল। ততক্ষণে বাস রওনা দিয়েছে গন্তব্যে। মেয়েটার চোখ লেগে আসছে। হালকা তন্দ্রা ভাব হয়ে যার ঘাড় কাত করে পাশের সিটে মহিলার কাঁধে পড়তে যাবে মেয়েটা ধরপড় করে উঠে গেল তন্দ্রা থেকে। অবাক হয়ে দেখলো পাশের সিটে কেউ নেই। আরে ওই মহিলা কোথায় গেল এই চলতি বাস থেকে? আর তার যদি যেতেও হয় তাহলে আমাকে ডিঙিয়ে বা আমাকে সরিয়ে যেতে হবে, কারণ সে বসেছিল জানালার পাশে। কন্ডাক্টরকে ডাক দিতেই যাবে তখনই চোখে পড়ল ওই সিটে একটা কাগজ পড়ে আছে। মেয়েটা কাগজটা হাতে নিয়ে সেটার ভাঁজ খুলে দেখল সেখানে লেখা আছে, আমার বিদায় নেওয়ার সময় হয়েছে। আমার ছেলেকে তোমার নিকট আমানত রেখে গেলাম। তুমি চাইলে তাকে নিজের কাছে রেখে দিতে পারো অথবা বাক্সে থাকা ঠিকানায় পৌঁছে দিতে পারো। ভালো থেকো হালিমা। শুধু এইটুকু লেখা সেখানে। মেয়েটা ভয় এবং অবাক হয়ে কন্ডাক্টরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করল, আমার পাশের সিটে যে মহিলা ছিল সে কোথায় নেমেছে? কন্ডাক্টর অবাক হয়ে বলল, কি বলেন আপা, এখানে তো কেউ ছিল না, আপনি নিজেই তো 2 সিটের টিকিট কাটলেন। মেয়েটা হতবাক হয়ে ব্যাগ হাতিয়ে হাতিয়ে সত্যি সত্যি 2টা টিকিট পেল। আর কোনো কথা বের হলো না মুখ দিয়ে। কি থেকে কি হয়ে গেল মেয়েটা নিজেও বুঝতে পারছে না। মেয়েটা ব্যাগের টিকিটগুলো রাখতে গিয়ে হাত লাগলো সেই বাক্সে। ছোট কাঠের বাক্সটা বের করে কাপা কাপা হাতে সেটা খুলল। দেখল একটা স্বর্ণের লকেট আর একটা ভাঁজ করা কাগজ। লকেটটা একবারে স্পর্শ করে দেখল, তারপর কাগজটা হাতে নিয়ে কিছু একটা ভাবতে ভাবতে ভাঁজ খুলতে যাবে তখনই বাচ্চাটা ঘুম থেকে উঠে মিষ্টি করে হাসি দিল মেয়েটার মুখের দিকে তাকিয়ে। ওই হাসিতে কি মেশানো ছিল মেয়েটা উপলব্ধি করতে পারল না, কিন্তু মেয়েটার মন পানির মতো গলে গিয়ে বাচ্চাটার প্রতি অদ্ভুত এক মায়া সৃষ্টি হলো। মেয়েটা কাগজের ভাঁজ না খুলে সেটা আবার বাক্সে রেখে দিল, তারপর বাক্সটা ব্যাগে রেখে দিল। এরপর বাচ্চাটার সাথে হাসি মুখে খেলতে লাগলো। আঙ্গুল দিয়ে বাচ্চাটার নাকে, গালে এবং ঠোঁটে চুং টুং করে টোকা দিতে দিতে বলল, ব্যাকগ্রাউন্ডে মেয়েটার কণ্ঠ শোনা যায়, তোমার জন্য আমি আমার সব স্বপ্ন আজ দাফন করলাম। তোমাকে ঘিরে হবে আমার পুরো পৃথিবী। তোমাকে আমি অন্য কারো হাতে তুলে দিব না। আজ থেকে আমি তোমার মা, তুমি আমার কলিজার টুকরা ছেলে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। হালিমা বেগম আলমারি থেকে বাক্সটা বের করে খাটে বসে আস্তে আস্তে সেটা খুলল। কাগজের ভাঁজটা এখনও সেভাবেই আছে, বহু বছর আগে যেভাবে ছিল। ধীরে ধীরে ভাঁজ খুলে চোখ বড় করে তাকিয়ে রইল। কাঁপতে কাঁপতে হাত থেকে কাগজটা পড়ে গেল। ফ্যানের বাতাসে কাগজটা উড়ে দরজা দিয়ে বাইরে চলে গেল। হালিমা বেগমের পুরো শরীর কাঁপছে, চোখে মুখে বিস্ময় আর ভয়ের ছাপ। অবাক কণ্ঠে বলে উঠল, এটা কিভাবে সম্ভব? দৃশ্য পরিবর্তন। জাইম হাসপাতালে এসে সোজা চলে গেল মর্গে। গিয়ে দেখলো আদিবা বাইরে দাঁড়িয়ে আছে। জাইম জিজ্ঞাসা করলো, এই মেয়ে এখানে কি করছো? কে তুমি? আদিবা খুব সাবলীলভাবে বলল, আমি তনিকার ফ্রেন্ড আর ইয়ানার কাজিন। আপনি নিশ্চয়ই ডাক্তার জাইম? জাইম বলল, হ্যাঁ। তানিকার ইনায়া কোথায়? আদিবা ইশারা করে বলল, ভেতরে। জাইম আর কিছু না বলে ভেতরে চলে গেল। দেখতে পেল হুজুর এই বাচ্চার চিকিৎসা করছে পেরেক দিয়ে করা সার্কেলের মাঝে শুয়ে। তনিকার ইনায়া দাঁড়িয়ে আছে পাশেই। জাইম গিয়ে পেছন থেকে বলল, কিরে, কাজ কত দূর হলো? দুজনেই চমকে উঠল। তনিকা ধমক দিয়ে বলল, এভাবে কেউ হঠাৎ করে পেছন থেকে আওয়াজ দেয় নাকি? জাইম বলল, এ তো ভয় পেলে চলবে নাকি, আমার মতো সাহসী হতে শেখ। হুজুর কিছু কি জানতে পারলেন? হুজুর বলল, আমার জিনদেরকে কাজে পাঠিয়েছে আমরা। তারা এই বাচ্চার সাথে থাকা জিনের পিছু করছে। সে কোথা থেকে এসছে, তার সেই উদ্দেশ্য কি সব জানতে পারবো খুব শীঘ্রই। তখনই বাচ্চাটা ঘাড় ঘুরিয়ে জাইমের দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিয়ে বলল, তোমাকে সেখানে যেতে হবে, তোমার জন্য সকল আয়োজন করা হয়েছে। জাইম একটু ঘাবড়ে গিয়ে বলল, হুজুর সে কোন বিষয়ে কথা বলছে? ইনায়া বলল, হতে পারে আপনার বিয়ের আয়োজন করা হয়েছে, তাকে পাঠানো হয়েছে দাওয়াত দিতে। জাইম বলল, চুপ করেন মিস ইনায়া, এখানে মজা চলছে না। একটা সিরিয়াস মুহূর্তে এসব লেইম ফান করা মানায় না। বাচ্চাটা খিলখিল করে হেসে উঠল। জাইম রাগান্বিত কণ্ঠে বলল, তুই হাসছিস কেন? এখানে কি বিয়ে লেগেছে কারোর? তখনই হঠাৎ ওয়াশরুম থেকে দরজা বাইরের সাথে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো। আরে ভাই, আমাকে বের করে এখন এখান থেকে। বললাম তো আমি একদম স্বাভাবিক এখন। গন্ধে নাসিকা ফেটে যাচ্ছে। জাইম অবাক এবং চমকে গিয়ে বলল, এই কণ্ঠ আগেও শুনেছি আমি, কি এটা? তনিকা বলল, আরে ইগনোর হার, আমার এক ফ্রেন্ড, ওর মাঝে জিন চলে এসেছিল। বাচ্চাটার চিকিৎসায় ব্যাঘাত ঘটাচ্ছিল, তাই হুজুর ওকে বাথরুমে বন্দি করে রেখেছে। জাইম হা করে বলল, দয়া করে এটা বলিস নি নায়া কাজিন,
তার নাম আদিবা। ইনায়া অবাক হয়ে বলল, আপনি আদিবাকে কিভাবে চেনেন স্যার? জাইম হাত কামড়ে ধরে ভয় বলল, কারণ আমি এখানে আসার সময় তার সাথে আমার দরজায় দেখা হয়েছে। তনিকা অবাক হয়ে বলল, কস কি? এই বলে তাড়াতাড়ি গিয়ে বাথরুমে দরজা খুলে দিতে আদিবা গালি দিতে দিতে বের হয়ে বলতে লাগলো, হারামিগুলা, কতক্ষণ ধরে বলতেছে আমি স্বাভাবিক হয়ে গেছি, তবু দরজা খুলছিস না? ঠান্ডা পড়ে মরবি তোরা, তোদের ভ্যাদ, কলেরা, ডায়রিয়া সব, ক্যান্সার সব হবে। জাইম আদিবাকে বাথরুম থেকে বের হতে দেখে দরজা দিয়ে একবার তাকিয়ে বলল, আপনি কি এলেন কিভাবে? আপনি তো দরজার কাছে ছিলেন। আদিবা রেগে বলল, এই মালটা কি? তনিকা আদিবার হাতে থাপ্পড় মেরে বলল, আমার উনি, মানে ডাক্তার জাইম। তখনই হুজুর চিন্তিত চেহারায় বলে উঠল, আমি এটা করতে পারবো না। আমার জিনেরা দিশা হারিয়ে ফেলেছে। তারা ওই জিনের পিছু করতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হয়ে ফিরে এসেছে। বাচ্চাটা ভয়ানকভাবে হাসতে লাগলো আর বলতে লাগলো, আমি বলেছিলাম তোমরা পারবে না, আর তোমাকে তিতাস নগরে যেতেই হবে জাইম। জাইম প্রচণ্ড রেগে বলল, আমি যাব না, তোর বাপের কি? হুজুর, আপনি এভাবে হার মানতে পারেন না, কোনো না কোনো উপায় তো আছে। হুজুর একটু ভেবে বলল, আমার জিনেরা এটা পারবে না বাবা, তবে এক শক্তিশালী ইফরিত বংশের জিন এটা খুব সহজেই করে ফেলতে পারবে। আমাদের দরকার এক ইফরিত বংশের জিন। এটা শুনে সবাই টুং করে আদিবার দিকে তাকালো। আদিবা ঘাবড়ে গিয়ে বলল, তোরা আমাকে দেখছিস কেন? ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। দৃশ্য পরিবর্তন, দেখা গেল হালিমা বেগম একটা ব্যাগে নিজের কিছু কাপড় গুছিয়ে নিল, সাথে সেই বাক্সটা নিয়ে নিল। দরজা চাপিয়ে পড়ে থাকা ঠিকানা লেখা সেই কাগজটা হাতে নিয়ে আরেকবার চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, এই কাগজে আমাদের বাড়ির ঠিকানা লেখা ছিল কেন? এটা জবাব তো আমার বাবা মাই দিতে পারবে। জাইম ধাপ করে চোখ মেলে তাকালো। হাত পা কিছু নাড়াতে পারছে না। চারিদিকে ঘন কুয়াশার ঠান্ডা বাতাস বইছে। জাইম পুরো শক্তি দিয়ে নিজেকে নাড়ানোর চেষ্টা করছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখলো জাইমকে কাফনের কাপড় দিয়ে জড়িয়ে খাটিয়ার উপর শুয়ে রাখা হয়েছে। বুকের ওপর একটা তাজা রক্তজবা ফুল। জাইম নিজেকে এই অবস্থানে দেখে ভয় আতকে উঠে চিৎকার করে বলতে লাগলো, কেউ আছেন? আমাকে সাহায্য করুন, কেউ আছেন এখানে? কারোর কোনো সারা শব্দ নেই। কাঠের তৈরি লাশের খাটিয়া জাইম কাফনে মুড়িয়ে শুয়ে আছে, শুধু মুখটা খোলা। জাইমের ভয়ার্ত চেহারাটা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। জাইম চিৎকার করে সাহায্য চাইছে আর কাফন থেকে বের হওয়ার জন্য ছটফট করছে। তখনই জাইমের মুখ বন্ধ হয়ে গেল, ঠোঁটের সাথে ঠোঁট চিপকে গেল আঠার মতো। আর কোনো শব্দ করতে পারল না মুখ দিয়ে। হঠাৎ চারজন কালো দানবীয় অবয়ব খাটিয়া কাঁধে নিয়ে চলতে শুরু করল। তারা সম্মিলিত কণ্ঠে বলতে লাগলো, ইয়াগানসি তুনসা মুনিসা, ইয়াগানসি তুনসা মুনিসা, ইয়াগানসি তুনসা মুনিসা। তাদের ভয়ানক কণ্ঠস্বরের এই কথাগুলো জাইমের আন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছিল। বন্ধ মুখে উয়া ছাড়া কোনো শব্দ করতে পারল না জাইম। অবয়বগুলো এক নাগারে ওই কথাগুলো জপ করে যাচ্ছিল আর সামনে আগাচ্ছিল। জাইম লক্ষ্য করলো তারা একটা গেট দিয়ে কোথাও প্রবেশ করলো। গেটের উপরে লেখা শান্তিনগর। তারা খাটিয়া কাঁধে নিয়ে গেট পেরিয়ে যাওয়ার পরে শান্তিনগর লেখাটা ধুলোর মতো বাতাসে মিলে গেল এবং সেখানে লেখা তিতাসনগর। দেখা গেল রাস্তার দুই পাশে হাজারো মানুষ সেজদার মতো করে পড়ে আছে। গাছগাছালিগুলোর পাতা শুকিয়ে ঝরে পড়েছে। কুয়াশার মাঝে দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ ভেসে আসছে। জাইম নিজের শরীর ছেড়ে দিল ছটফট করতে করতে। হঠাৎ খাটিয়াটার ধপাস করে পড়ে গেল নিচে। জাইম নিভু নিভু চোখে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। ওই অবয়বগুলো অদৃশ্য হয়ে গিয়েছে। সম্পূর্ণ নিস্তব্ধতা নেমে এসেছে চারপাশে। তখনই কুয়াশা ভেদ করে একটা মেয়ে আকৃতি এগিয়ে আসতে লাগলো। জাইম টেনে টেনে চোখ মেরে দেখলো মেয়েটার পেছনে একটা ছায়ামূর্তি। এটা দেখে জাইমের চোখ বন্ধ হয়ে গেল। শুধু মেয়েটার কণ্ঠ শুনতে পেল, উঠো, ফিরে এসো, বাস্তব দুনিয়ায় ফিরে এসো। দৃশ্য বর্তমানে এলে দেখা যায় হুজুর ঘুমন্ত আদিবার কানের কাছে গিয়ে বলছে, ফিরে এসো, বাস্তব দুনিয়ায় ফিরে এসো। আদিবা ধরফর করে উঠে বসলো চিৎকার করে। পেছনে দাঁড়িয়ে থাকা তনিকে এবং ইনায়া চমকে গেল। হুজুর তাড়াতাড়ি করে আদিবার মাথায় পানি ছিটিয়ে দিয়ে বলল, শান্ত হও, সব ঠিক আছে। আদিবা ঘাবড়ানো কণ্ঠে বলল, আমি দেখেছি ওই গ্রাম, সেখানে জাইমও ছিল, তাকে আমি কাফনে মোড়ানো অবস্থায় পেয়েছি। তনিকা ভয় পেয়ে বলল, আর কি দেখেছিস তুই? আদিবা বলল, 4টা দানবীয় অবয়ব, একটা গ্রামে প্রবেশ করার গেট আর হাজারো মানুষ। হুজুর জিজ্ঞাসা করলো, আমি জানতাম এটা একমাত্র ইফরিত যিনি করতে পারবে। সে তোমাকে সাহায্য করেছে, কিন্তু গ্রামের নাম কি ছিল? আদিবা একটু চোখ বন্ধ করে মনে করতে লাগলো। তারপর চোখ বন্ধ রেখে বলল, 2টা নাম ছিল। প্রথমে লেখা ছিল শান্তিনগর, সেটা ধুলোর মতো বাতাসে মিলে যাওয়ার পর সেখানে তিতাসনগর নাম ভেসে উঠেছিল।
ইনায়া অবাক হয়ে এগিয়ে এসে বলল, শান্তিনগর? হ্যাঁ, আমার তো 1 মাস আগে গিয়েছিলাম এই গ্রামে। তাহলে এই তিতাসনগরের কাহিনী কি? তখনই দরজার কাছে থেকে দারাজ কণ্ঠে কেউ একজন বলল, শান্তিনগরই হলো তিতাসনগর। সময়ের সাথে এই গ্রামের নাম তিতাসনগর পরিবর্তন করে শান্তিনগর রাখা হয়েছে। সবাই একসাথে দরজার দিকে তাকালো। দেখা গেল গাট্টা গোট্টা উঁচা লম্বা এক সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে। মাথা চুল থেকে যেন পানি ঝরে পড়ছে। আদিবা ঘাড় কাত করে অবাক হয়ে বলল, গুপ্ত। ইনায়া আর তনিকাও বেশ অবাক হয়ে বলল, গুপ্ত মানে? মানে তো সে আশিক। গুপ্ত দাঁত খোঁচাতে খোঁচাতে গিয়ে সে তনিকা আর ইনায়ার সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে একটু তাকাল এবং বলল, সাইড প্লিজ লেডিস। তনিকার ইনায়া দুদিকে সরে গেল। গুপ্ত এগিয়ে গিয়ে আদিবার সামনে দাঁড়ালো। আদিবা হা করে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। গুপ্ত আদিবার দিকে হাত বাড়িয়ে দিল। তনিকার ইনায়া পেছনে দাঁড়িয়ে বলছে, ওয়াও, হাউ রোম্যান্টিক। তখনই ঠাস করে শব্দ হলো। গুপ্তু আদিবার গালে থাপ্পড় মেরে বলল, আমাকে কেন ডেকেছ? আদিবা গালে হাত দিয়ে ভ্যাক করে কান্না করে দিয়ে বলল, আমি ডাকিনি, ওই হুজুর ব্যাটা আমাকে ডাকতে বাধ্য করেছে। গুপ্ত জিবায় কামড় দিয়ে বলল, উপস, ভুলে গেছে। এ বলে আরেকটা থাপ্পড় মারল আদিবার গালে। আদিবা এবার 2 গালে হাত দিয়ে আরও জোরে কান্না করতে করতে বলল, আমি ভাবছি সরি বলবা। গুপ্ত বলল, একটা থাপ্পড় মারলে বিয়ে হয় না। আর হ্যাঁ হুজুর, আমাকে কেন ডেকে পাঠানো আদিবার সাহায্যে? হুজুর খুব শান্ত গলায় বলল, এক রহস্য বেড়াচালা আটকে পড়েছি আমরা। একটা বাচ্চা যাকে আমি কিছু সময়ের জন্য তো শান্ত করেছি আপাতত, কিন্তু তার মাঝে আছে তার উদ্দেশ্য কি, কেন এসেছে সেটা জানতে পারিনি। তুমি যদি এই বিষয়ে আমাদেরকে সাহায্য করো তাহলে তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। গুপ্ত কিছু একটা ভেবে বলল, হ্যাঁ আমি গিয়েছিলাম সেখানে। ওই গ্রামে রহস্য উন্মোচন করা মৃত্যু ডেকে আনার সমান। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। হুজুর হতাশ হয়ে বলল, একমাত্র সাহায্য করার মতো তুমিই ছিলে, এখন তুমিও পিছু হাঁটে গেলে আমার আর কিছু করার থাকবে না। এই বলে হুজুর চলে গেল। তনিকে এগিয়ে এসে হাত জোড় করে বলল, প্লিজ আমাদের সাহায্য করুন, এর সাথে হয়তো আমার প্রিয় মানুষটার জীবন জড়িত। গুপ্ত বলল, দেখুন মিস লেডি, এখানে আমার নিজেরও জীবনের প্রশ্ন, আর আমি এতটাও মহান না যে কারোর জন্য নিজের জীবন বিপদে ফেলব, তাই না আদিবা? আদিবা বলল, তুমি যে স্বার্থপর সেটা নতুন কি? তনিকা চল যাই, আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করব, ওরা কিভাবে বুঝবে অন্যর কষ্ট। এই বলে তনিকা ইনায়া বেরিয়ে গেল সেখান থেকে। আদিব একটু গিয়ে আবার ফিরে এসে গুপ্তর চোখে চোখ রেখে বলল, জানো আমি জীবনে 3টা ভুল করেছি। 1, ভালোবেসেছি। 2, তোমাকে ভালোবেসেছি। আর 3, নিজের থেকেও বেশি ভালোবেসেছি। এই ভুলের মাসুল আমাকে আজ বাচ্চা মরার মাঝখানে এনে ফেলে রেখেছে। গুপ্ত কিছু না বলে চুপ করে আদিবার কথা শুনছে। আদিবার চোখের কোণে ছোট ছোট অশ্রুবিন্দু জমা বেঁধেছে। কান্নায় ভেঙে পড়ে আদিবা গুপ্তর বুকে মাথা রেখে বলল, আমার মনে অনেক কষ্ট, আর সবচেয়ে বড় কষ্ট যে আমাকে এত কষ্ট দিল সে আমার মনেই থাকে। গুপ্ত এবার আদিবার মাথায় হাত রেখে বলল, আমার আর কোনো পথ ছিল না আদিবা, যা করেছি বাধ্য হয়ে করতে হয়েছিল। আদিবার চোখের পানি মুছে চলে যেতে যেতে বলল, আমি তোমার কোনো বাহানা শুনতে চাই না। থাকতে চাইলে 1000 বাহানার ভিড়ে একটা বাহানাই যথেষ্ট আর থেকে যাওয়ার জন্য। দৃশ্য পরিবর্তন। ওই বাচ্চাটা হাসপাতালে বেডে শুয়ে আছে। তার হাত পা শক্ত করে বেডের সাথে বেঁধে রাখা হয়েছে। জাইম তার হাতে স্যালাইন লাগিয়ে দিল, ক্ষতস্থানগুলিতে ব্যান্ডেজ করে দিল। এর মাঝে সেখানে ইনায়া এসে বলল, স্যার একটা বড় রহস্য আছে। আসলে শান্তিনগরই হলো তিতাসনগর। এটা শুনে জাইম হকচকি গিয়ে বলল, মানে এটা কিভাবে সম্ভব, আর এটা কে জানালো আপনাকে? ইনায়া বলল, আদিবা গুপ্তর সাহায্যে সেখানে গিয়েছিল এবং এটা জানতে পেরেছে। আর একটা কথা, সেখানে আপনাকেও দেখতে পেয়েছে লাশের খাটিয়ায়। জাইম নিজের দিকে একবার তাকিয়ে বলল, তাহলে এই ছিল রহস্য, কিন্তু এখনও জানার বাকি আছে আমার সাথে গ্রামের সম্পর্ক কি।